আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? সবাই কেমন আছো? সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও। শিল্পী শর্মা নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আচ্ছা, রেজাউল ইসলাম কেমিস্ট্রি চাই ভাইয়া, ফিজিক্স পে। ফিজিক্স ক্লাস কালকে হবে, হ্যাঁ ফিজিক্স ম্যাথ ক্লাস কালকে হবে, কেমিস্ট্রি ক্লাসও কালকে হবে, হ্যাঁ। আর ম্যাথ দেখি, ম্যাথটা হওয়ার কথা। ইমরান হাসান আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশিক বিল্লাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাকি একটু জয়েন করে নাও, জয়েন করে নাও। নামাজ থেকে মোটামুটি শেষ হওয়ার কথা। কিছু মসজিদে হয়তো বা শেষ হয় নাই। আমার একটু ছোট একটা কাজ আছে, এই জন্য আমি একটু তাড়াহুড়া করতেছি। আদারওয়াইজ 10টার দিকে আসতাম। ঠিক আছে। সবকিছু ক্লিয়ার আছে কিনা? আমরা শেষ করবো, হ্যাঁ। আমরা আজকে বাংলা, বাংলা, ইংরেজি আর বায়োলজি, ঠিক আছে, এই তিনটা শেষ করবো। কালকে ইনশাল্লাহ কেমিস্ট্রি, ফিজিক্স প্লাস ম্যাথ, এই তিনটা হওয়ার কথা, হ্যাঁ। আমরা তোমাদের ফিজিক্স আর ম্যাথের টিচারের সাথে পরিচয় করাই দেবো। ঠিক আছে, ফিজিক্স আর ম্যাথের টিচারের সাথে পরিচয় করাই দেবো কালকের থেকে। ওকে। রাবিয়া বসরি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সবার সব কিছু ক্লিয়ার আছে কিনা তাহলে জানাও, তাহলে আমরা শুরু করবো। 50 জন হয়েছে, 100 জন চাই, 100 জন চাই, 100 জন চাই। গল্প কথা আসছে। আহ, মুশফিকুল ইসলাম আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের একটু বেসিক কথা আমি বলে নিই। তোমরা অনেকেই প্রশ্ন করতেছো ভাইয়া রুটিন কবে দিবেন। রুটিন দিব, টেনশন নিস না। ঠিক আছে, 15 তারিখ ওরিয়েন্টেশন। একটু ওরিয়েন্টেশনটা করতে দিই, আমরা রুটিন দিয়ে দিব। 15 তারিখ ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন আমরা বলবো টোটাল কথা, হ্যাঁ। ওরিয়েন্টেশনের কথা বলবো। দেন আমরা হলো আপডেট রুটিন দিয়ে দিব তোমাদের, হ্যাঁ। আপডেট রুটিন দিয়ে দিব। ঠিক আছে। এই রুটিনে কী কী ক্লাস থাকবে ভাইয়া? ফিজিক্স থাকবে, ম্যাথ থাকবে, কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে, বাংলা থাকবে, ইংরেজিও থাকবে। এগুলো একটু কম থাকবে, বাট এটা পুরোটা থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? একটু ক্লিয়ার? ঠিক আছে, চলো শুরু করি আমরা। এগুলো মোছা হয় নাই। আচ্ছা, দেখো, আমরা হলো সর্বজনের বিশেষণ কোনটা? সর্বজনের বিশেষণ কোনটা? দেখো, সর্বজন এরকম একটা যে শব্দ আছে, এটা হলো একটা বিশেষ্য শব্দ। ঠিক আছে। এই সর্বজন, সরি বিশেষ্য শব্দ না, এই সর্বজনের ক্ষেত্রে আমি বলি যে কিভাবে এর বিশেষণ বের করব। যে শব্দটা থাকবে, আমি বিশেষণ মানে বলি গুতা দেওয়া, আমাদের এলাকায় বলে যে গুতা দেওয়া। ঠিক আছে, কোনো শব্দকে যদি গুতা দেওয়া হয় তখন তাকে আমরা বলি বিশেষণ, মানে আমি আমার ভাষায় বলি আর কি। বিশেষণ সেই শব্দটাই যে শব্দটাকে তুমি একটু গোতা দিয়ে হলো একটু বড় করে দিবা, সেটা হলো বিশেষণ। যেমন সর্বজন, সর্বজনকে যদি একটু গোতা দিয়ে দেই, তাহলে আমি একটু বাড়াই দিই যদি সর্বজন যুগ ইন, সর্বজনীন। এখন অনেকে বলতে পারো যে বিশ্বজনীন তো এর আসবেই না, কারণ কোনো জিনিস সম্পূর্ণ চেঞ্জ হয় না। কোনো জিনিস সম্পূর্ণ চেঞ্জ হয় না। ঠিক আছে। আর একটু বড় করেন, ঠিক আছে কিনা দেখতো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে কোনো শব্দ যদি আসে, যেটা যদি বিশেষণ চায়, কোনো শব্দ যদি এসে কি চায়, বিশেষণ চায়। বিশেষণ চাওয়ার ক্ষেত্রে তুমি মনে রাখবো ওই শব্দটাকে তুমি একটু বাড়াবা। বাড়াবো মানে গুতা দিয়ে একটু চেঞ্জ করবো, আমি বলি হ্যাঁ একটু চেঞ্জ করবো। আমরা বলি আমাদের এলাকায় গুতা দেওয়া মানে একটু কাউকে নক দেওয়া। নক দেওয়া মানে গুতা দেওয়া। এই নক দেওয়া বা গুতা দিলে তখন যদি একটু চেঞ্জ করো, ঠিক আছে। মিউ মিউ করে পাশে একটা শিয়াল আছে, আমাদের শিয়াল থাকে আমাদের এই, আমাদের পাশেই তো হলো কি বলে, আমাদের ময়মনসিংহ এর রেল স্টেশন, যেটা রেল স্টেশনের মাঝখানের এলাকাটা হলো কি নিস্তব্ধ। তো ওইখানে শিয়াল শব্দ করে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পেইড ব্যাচ না, আমরা পেইড আনপেইড সবার জন্য আমরা মোটামুটি করার চেষ্টা করবো, টেনশন নিও না। যারা পেইডে আমাদের ভর্তি হবে না তারা আবার হতাশ হয়ে যাবে না, তাদের জন্য আমরা ফ্রি ক্লাস নিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে। আর পেইডে যারা থাকবে তারা তো একটা সাজানো গোছানো, সাজানো গোছানো জিনিস পাবা শেষ। ঠিক আছে, সাজানো গোছানো জিনিস পাবা। তাহলে সর্বজনের সাথে যদি একটু ধাক্কা দিই, তাহলে দেখো এটা হলো সার্বজনীন। আমার তো আছে সর্বজন, শব্দটা আমার সর্বজন, তো আমার সার্বজনীন হলে এটা একটা ভুল। বিশ্বজনীন তো প্রশ্নই আসে না, সার্বজনীন এটাও ভুল। তাহলে আমার আনসার হলো সর্বজন থেকে সর্বজনীন। তাহলে যে জিনিসটা ছিল তাকে আমি একটু ধাক্কা দিছি, ধাক্কা দিয়ে একটু বাড়াই দিছি, ওই জিনিসটাকে বলা হয় বিশেষণ। ওই জিনিসটাকে বলা হয় বিশেষণ। ঠিক আছে। শিয়াল মিউমি করে, হ্যাঁ শিয়াল মিউমি করে। ঠিক আছে, তাহলে এটা হলো বিশেষণ। ওকে। তারপর চলে আসলে কি আছে, খাস জমি।
কই গেল? খাস জমি। খাস জমির খাসটা কি? ঠিক আছে, আমরা বলি আম খাস লাগর। এই যে আম খাস লাগর, এই পাঁচটাকে বলা হয় আম খাস লাগর। এই পাঁচটাকে বলা হয় হলো আরবি উপসর্গ। এই পাঁচটাকে বলা হয় আরবি উপসর্গ। আমি তোমাদের পড়াইছিলাম আমার বাংলা ক্লাস যারা করছো, আম খাস লাগর এদেরকে বলা হয় আরবি উপসর্গ। তাহলে খাস জমি, তাহলে এই খাসটা কি আমার আরবি উপসর্গ। ফার্স্টটা কি আরবি উপসর্গ। এছাড়া কি আছে? বাংলা উপসর্গ আছে, সংস্কৃত আছে। আমি বলছি বাংলাটা মুখস্থ করতে, বাংলাটা মুখস্থ করতে। বাংলায় যেহেতু 21শে ফেব্রুয়ারি, সো বাংলায় থেকে 21টা, সংস্কৃত যেহেতু হলো 21টা না, সংস্কৃত থেকে 20টা। মনে কেমনে রাখবো? বাংলায় 21শে ফেব্রুয়ারি আছে, সো বাংলায় থেকে 21টা উপসর্গ। আর সংস্কৃত কটা থাকে? সংস্কৃত থাকে এটা 22-23, 22-23 সেশন, 22-23 লাস্ট ইয়ারের কোশ্চেন। 22-23টা সলভ করতেছি, 22-23টা সলভ করতেছি। তাহলে আরবি উপসর্গ, কোন উপসর্গ? আরবি উপসর্গ। মনে কেমনে রাখবো? আম খাস লাগর, আম খাস লাগর। ওকে, আচ্ছা এখন যদি আমার আছে বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ যদি আসে, বাংলা উপসর্গ আছে আমার 21টা, তাহলে মনে কেমনে রাখবো? আমি বলি এরকম মনে রাখবো, অগাজনা আবরণ, অগাজনা আবরণ, কুকুদিনী ভরপতি, কুকদনি বরপতি, বিরাম, শশা সুহা ইতিউন, শশা সুহা ইতিউন। এই এটাকে মুখস্থ করে ফেলবা একদম গল্পের মতো। অগাজনা আবরণ, অগাজনা আবরণ, ঠিক আছে, অগাজনা আবরণ, কুকুদিনী ভরপতি, বিরাম, শশা সুহা ইতিউন। 2 দিন পড়লে মুখস্থ হয়ে যাবে। 22-23 স্টেশনের প্রশ্ন সলভ করতেছি। কি বলছি বলো? অগাজনা আবরণ, কুকুদিনী ভরপতি, বিরাম, শশা সুহা ইতিউন। আবার বিলাস, অগাজনা আবরণ, কুকুদিনী ভরপতি, বিরাম, শশা সুহা ইতিউন। এইখানে যে আছে, এইখানে হলো আমার 21টা উপসর্গ আছে। কেমনে মনে রাখবো? প্রথম হলো অ, পরে হলো অঘা, পরে হলো অজ, পরে হলো অনা, পরে আবার আ, পরে আব, পরে আরো, পরে আনো। ঠিক আছে, এই তারপরে কু, তারপরে কদ, তারপরে নি, তারপরে ভর, তারপরে পতি, বি, পরে রাম, স, সা, সু, হা, ইতি, উন। এই হলো 21টা। এটা হলো বাংলা উপসর্গ। ঠিক আছে, এটা হলো যে আর কি বলে বায়োলজি আর ম্যাথের মধ্যে যে কোনো একটা চেঞ্জ করে দেখাইতে পারবা, কোনো অপশনাল কম্পালসারি কিছু নাই। তুমি বায়োলজি আছে, তোমার ম্যাথ আছে, এই বায়োলজি ম্যাথের মধ্যে তুমি যে কোনো একটা বাদ দিতে পারবা। তোমার বায়োলজি পারো না, তুমি বায়োলজি বাদ দিবা। তুমি ম্যাথ পারো না, ম্যাথ বাদ দিবা। দেখা কি দেখাবা? তুমি বাংলা অথবা ইংরেজি দেখাবা। এখন কোনটা দেখাবা এটা তোমার উপরে ডিপেন্ড করে। তুমি যদি বাংলায় কনফিডেন্ট থাকো তাহলে বাংলা দেখাবা। তোমার যদি মনে হয় না আমি ইংলিশে কনফিডেন্ট, তাহলে আমি ইংলিশ দেখাবো। বাংলা দেখালে বাংলা ফার্স্ট পেপার পড়তে হবে, বাংলা প্রথম পত্রের গল্প পড়তে হবে। ইংলিশ দেখালে এই কিছু লিটারেচার পড়তে হবে। এই যার যেটা ভালো লাগে সে সেটা দেখাবা। ক্লিয়ার? গুড। এটা গুলো ভালো ভালো করে 9-10 থেকে, হ্যাঁ অধিকাংশ এটা পারার কথা, অধিকাংশ এটা পারার কথা। এটা একটা উপসর্গ থেকে আসছে, সো এটা একটা সহজ প্রশ্ন ছিল। তারপর সে উদ্বুদ্ধ, এর প্রমিত উচ্চারণ, প্রায় সময় এই প্রমিত উচ্চারণ আসে। আমরা এই উদ্বুদ্ধ, এটাকে উদ্বুদ্ধ, আমরা এটাকে ভাঙাই যদি উচ্চারণটা কি হবে? উচ্চারণটা হবে উদ, উদ পরে হবে বুধ, পরে হলো দু। তাহলে দেখো এই উদ্বুদ্ধ হলো না, এটা হয় নাই। তাহলে দেখো উদ পরে হলো বুধ, পরে দু, উদ্বুদ্ধ। ঠিক আছে, তাহলে আমার আনসার হলো উদ্বুদ্ধ। এদের বলা হয় প্রমিত উচ্চারণ, প্রমিত উচ্চারণ। এই প্রমিত উচ্চারণ কিছু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আস্তে আস্তে দেখতে দেখতে পারবা তুমি। ঠিক আছে, তাহলে কি বলছি? উদ্বুদ্ধ। ঠিক আছে, বাংলা থেকে প্রশ্ন আসবে 25টা, বাংলা থেকে প্রশ্ন আসবে 25টা। বাংলা প্রথম থেকে মোটামুটি হলো 10টার মতো ধরতে পারো, আর সেকেন্ড পেপার থেকে আসবে 15টা, প্লাস মাইনাস হইতে পারে, বাট এরকমই আসে মোটামুটি। আচ্ছা, সিরাজদৌলার হত্যাকাণ্ড ঘটে। এই যে সিরাজদৌলা, এই প্রশ্নটা আসছে নাটক সিরাজদৌলা থেকে। তোমরা যারা নাটক সিরাজদৌলা পড়ছো তারা তো ভালো, অনেকেই নাটক সিরাজদৌলা পড়ো নাই। এখন পড়ো নাই, তাদের জন্য কি করার আছে? তাহলে কিচ্ছু করার নাই। কেন? কারণ তোমার পাঠ্য বই হয়তো একটা ছিল, এই জন্য তুমি একটা পড়ছো, বাট এগুলো পড়তে হবে। বাংলা যখন পড়বা তোমাকে সব জানতে হবে। না সিরাজদৌলা আমরা জানি কি পলাশির যুদ্ধে হলো কি হয়েছিল? হত্যাকাণ্ড হয়েছিল, পলাশির যুদ্ধ। পরীক্ষায় প্রায় আসে পলাশির যুদ্ধ কবে হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল 23শে জুন 1757 সালে। 23শে জুন 1757 সালে। এই 23শে জুন পলাশির যুদ্ধে কি হয়েছিল? আমাদের সিরাজদৌলার সাথে কি করছিল? বেইমানি করছিল। কে করছিল? মির্জাফর। এই মির্জাফরকে সবাই মির্জাফর বলা হয়। এখন এই মির্জাফর মানে কিন্তু আমরা মির্জাফর বলতেই বুঝি ওই মির্জাফরকে বুঝি না, যে তুই তো মির্জাফর, মানে তুমি মির্জাফর, তুই মির্জাফর, আপনি মির্জাফর, সে মির্জাফর। তার মানে মির্জাফর একটা টার্ম বানাই ফেলছি আমরা, মির্জাফর। ঠিক আছে, আমরা কমন নাউন বানাই ফেলছি, কিন্তু এই মির্জাফর কিন্তু একটা প্রপার নাউন। ইংলিশ যদি বলি এই মির্জাফর একটা প্রপার নাউন, একজনের নাম, প্রপার নাউন ছিল। কিন্তু আমরা বলি হ্যাঁ এই মির্জাফর বলতে আমরা সবাইকে মির্জাফর বুঝি, মানে যে খারাপ কাজ করে তাকে মির্জাফর বুঝি, তো তখন সেটা হয় কমন নাউন। ইংলিশটা পড়াই দিলাম। হ্যাঁ, তাহলে মির্জাফরস যদি বলি, তার মানে মির্জাফর যদি বলি তাহলে হলো কমন নাউন। আর নর্মাল মির্জাফর, মির্জাফরের ছেলে ছিল মিরন, মিরনের নির্দেশে মোহাম্মদ বেগ ওনার ছুরিকাঘাতে কি হয়েছিল? সিরাজদৌলা মারা গেছিল। কোথায় মারা গেছিল? হইলো জাফরগঞ্জের কি কয়েতখানায় মারা গেছিল। জাফরগঞ্জের বা জাফরাগঞ্জের কয়েতখানায় উনি মারা গেছিল। ওকে, এই
তারপর চলে এসো র, ডসেন্ডর আর কি, এর ধ্বনিতাত্ত্বিক পরিচয় কি? আমি বলি দেখো একদম ক খ গ, এটা হলো আমি ওই দিনও বলছিলাম ক খ থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত তোমাকে মুখস্থ রাখতে হবে। এর মধ্যে আমরা বলছিলাম যে ক খ ঘ গ ঙ, এই যে বলছিলাম প্রথম দুইজন এরা ঘোষ নেয় না, তাই এই জন্য এদেরকে বলছিলাম অঘোষ। পরের তিনজন এরা ঘোষ নেয়, এদেরকে বলছিলাম ঘোষ। ঠিক আছে, এই ঘোষের মধ্যে প্রথম জন একটু অল্প ঘোষ নেয়, এই জন্য এটার নাম অল্প প্রাণ। পরের জন একটু বেশি ঘোষ নেয়, এই জন্য এটার নাম মহাপ্রাণ। এই ঠিক একইভাবে প্রথমটার নাম অল্প প্রাণ, পরেরটার নাম মহাপ্রাণ, আর লাস্টের নাম নাসিক্য। এখন আমার বলছে হলো ঢয় শূন্য র, তাহলে দেখো এই যে আমরা যদি অক্ষরগুলো লিখে যাই, দেখো ঢয় শূন্য র, ঢয় শূন্য র, ঢয় শূন্য র প্রথম অক্ষর, তার মানে অঘোষ, এটা হলো অল্প প্রাণ, অঘোষ অল্প প্রাণ। আর ঢয় শূন্য র এটা কি? অঘোষ কিন্তু মহাপ্রাণ। তাহলে ঢয় শূন্য র প্রথম অক্ষর, এই জন্য অঘোষ অল্প প্রাণ। ঢয় শূন্য র পরের অক্ষর, এই জন্য অঘোষ মহাপ্রাণ। তার মানে এখানে আমার অঞ্চল হবে অঘোষ মহাপ্রাণ ধ্বনি, অঘোষ মহাপ্রাণ। পেয়েছে? অঘোষ মহাপ্রাণ, অঘোষ মহাপ্রাণ হয়ে গেল। এই যে অঘোষ মহাপ্রাণ দন্তমূলীয় তারণজাত ধ্বনি। তারণ কেন আমরা বলছি? তারণের ডসেন্দ্র ডসেন্দ্র, এই দুটাকে বলা হয় তারণজাত ধ্বনি। যেখানে তারণ পাবো সেখানে ডসেন্দ্র ডসেন্দ্র থাকবে। তারণের মধ্যে ডসেন্দ্র আছে, ডসেন্দ্র ডসেন্দ্র থাকলে তখন এটা আমরা বলি তারণজাত ধ্বনি। তার মানে আমি বলতে পারি যে প্রথম যেটা ছিল ঢয় শূন্য র, এটা হলো আমার কি? প্রথমে ঢ ছিল, পরে ঢ ছিল, তাহলে এটা হলো অঘোষ অল্প প্রাণ, পরেরটা হলো অঘোষ মহাপ্রাণ। ঠিক আছে, আর এটা বলছিলাম ডসেন্দ্র আছে মানে এটাকে বলা হয় তারণজাত ধ্বনি। কি ধ্বনি বলা হয়? তারণজাত ধ্বনি। বায়োলজি ম্যাথ একসাথে? হ্যাঁ অবশ্যই, যারা বায়োলজি ম্যাথ দুটোই পারো তারা বায়োলজি ম্যাথ দেখাবা, বাংলা ইংরেজি বাদ, বাংলা ইংরেজি না। যারা বায়োলজি ম্যাথ যে কোনো একটাই দুর্বল তারা যে কোনো একটাকে বাদ দিতে পারো। এখানে কম্পালসারি আর অপশনালের কোনো ব্যাপার নাই। অন্যান্য জায়গায় যেমন ম্যাথ কম্পালসারি, সে আর কম্পালসারি কারণে চেঞ্জ করতে পারে না, এখানে কোনো সমস্যা নাই। ম্যাথ অথবা বায়োলজি তোমার যেটা ভালো লাগে ওটা দেখাবা, পাশাপাশি অন্য একটা দেখাবা। আর যদি দুইটাই ভালো লাগে দুইটাই দেখাবা। দেখো প্রমিত বানান, তাহলে বানান দুইটা আসছে, প্রমিত বানান। ঠিক একইভাবে দিক নির্ণয়, এটা আমরা যে বলি দিক নির্ণয়, দিক বলতে তো এটা তো আদর্শ হয়ে গেল। প্রমিত বানানে আমরা বলি দিক নির্ণয়, দিক নির্ণয়। তাহলে আমার আনসার হলো দিক না, তখন দিক নির্ণয় হয়ে যাবে। ঠিক আছে, এই ক্লিয়ার? তারপর পরিস্থিতি স্বাভাবিক, এই বাক্যের নেতিবাচক রূপ কোনটা? নেতিবাচক রূপ করতে গেলে আমার মনে কেন রাখতে হবে অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। তার মানে আমি পরিস্থিতি স্বাভাবিককে নেগেটিভ বানাবো, তাহলে পরিস্থিতি স্বাভাবিক না এটা বললে তো নেগেটিভ হয়ে গেল। কিন্তু আমি কি এটা বলতে পারবো? তাহলে তো আমার অর্থ চেঞ্জ হয়ে গেল, অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক নয় বললে এটা কি হলো? এনে বললাম স্বাভাবিক, এনে বললাম স্বাভাবিক না, তার মানে এটা ভুল। পরিস্থিতি যে স্বাভাবিক তা নয়, এটাও ভুল। কিন্তু দেখো পরিস্থিতি অস্বাভাবিক নয়, এটার মানেই হলো স্বাভাবিক। তোমাকে বললাম যে আমার কাছে টাকা আছে আর আমার কাছে যে টাকা নেই এটা মিথ্যা। ঠিক আছে, আমার কাছে টাকা নেই এটা মিথ্যা, তার মানে আমার কাছে টাকা আছে। তার মানে ব্যাপারটা হইতে হবে যে অর্থে ঠিক থাকতে হবে। দেখো পরিস্থিতি অস্বাভাবিক নয়, তার মানে এই পরিস্থিতি স্বাভাবিক। এখানে নয় আছে, এই জন্য নেতিবাচক। আমার আনসার সি, পরিস্থিতি অস্বাভাবিক নয়, পরিস্থিতি অস্বাভাবিক নয়। ক্লিয়ার? পরিস্থিতি অস্বাভাবিক নয়। তারপর বুদ্ধিজীবী কোন ধরনের সমাস? আমি বলি যে সমাস এক কথায় প্রকাশ করা যায়, যে সমাস এক কথায় প্রকাশ করা যায় ওই সব সমাসকে বলি আমরা উপপদ তৎপুরুষ সমাস। যেমন বুদ্ধিজীবী যদি বলি আমরা বুদ্ধি দ্বারা জীবিকা নির্বাহ করে যে, লাস্টে এরকম যে থাকে একটা, বুদ্ধি দ্বারা জীবিকা নির্বাহ করে যে, এই যে থাকলো এদেরকে বলি আমরা উপপদ তৎপুরুষ সমাস, এদেরকে আমরা বলি উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে, এদেরকে আমরা বলি উপপদ তৎপুরুষ সমাস। এটা ক্লিয়ার কিনা? 6 নম্বরে কি বলছে? দিক নির্ণয়, এটা দাও না, এটা হওয়ার কথা না, এটাই ঠিক আছে। দিক নির্ণয়, দিক নির্ণয় হয় না, দিক নির্ণয় ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। তারপর গুচ্ছভুক্ত শব্দটা, গুচ্ছভুক্ত শব্দটা কিভাবে গঠিত হয়েছে? গুচ্ছভুক্ত মানে হলো, এটাকে যদি আমি লিখি, এটাকে লিখতে পারি আমি গুচ্ছের ভুক্ত। কি লিখতে পারি? গুচ্ছের ভুক্ত। আমরা জানি র এর, এই র আর এর এরা কততম বিভক্তি? এদেরকে বলি আমরা ষষ্ঠী বিভক্তি। কত বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। তাহলে এরা হলো ষষ্ঠী বিভক্তির ষষ্ঠী তৎপুরুষ অনুসারে হয়। তাহলে ষষ্ঠী তৎপুরুষ একটা কি? সমাস। সো এটা আমার সমাস যুগে গঠিত হয়। কি যুগে গঠিত হয়? সমাস যুগে গঠিত হয়। তাহলে আমরা বলতে পারি গুচ্ছের ভুক্ত। এই যে র, গুচ্ছের র, তাহলে এটা হলো একটা আমার ষষ্ঠী তৎপুরুষ, কারণ র অথবা এর আছে, র অথবা কি আছে? এর আছে। তারপর অডিও, ছোটবেলাতে অডিও গান শোনো। অডিও গান মানে কি? অডিও মানে কি কণ্ঠ না, অডিও মানে শুনতেছি আমরা, কথা না, গান না। অডিও মানে শ্রুতি, শ্রুতি। এটা কিন্তু সুন্দর করে বুঝতে হবে। অনেকে এটাকে গান লাগাই ফেলবা, আরে ভাই অডিও গান তো আলাদা করে বলি। ঠিক আছে, অডিও মিউজিক, মিউজিক মানে গান, কিন্তু অডিও মানে তার গান না। তার মানে অডিও মানে হলো শ্রুতি, এটা একটা পারিভাষিক শব্দ। পরিভাষা কি? শ্রুতি। ঠিক আছে, অর্পিতা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে কি বলছি? এটা হলো আমার শ্রুতি।
তাহলে গুচ্ছের ভুক্ত ওটা তো বললামই। আর অডিওর কথা অনেকেই তোমরা গান দিয়ে ফেলবা, গান দেওয়া যাবে না, অডিওর কথা বলা যাবে না। অডিও মানে আমরা কি শুনতেছি, আমরা কিন্তু কথা বলতেছি না, শুনতেছি মানে কি শ্রুতি, অডিও মানে শ্রুতি। আচ্ছা, তারপর হলো 4 ক্রোশ ভেঙে স্কুলে যাতায়াত করতে হয়। এটা একদম বিলাসী, তোমরা যারা পড়ছো বিলাসী গল্প পড়ছো, ঠিক আছে, ওইখানে বলা ছিল যে কি 4 ক্রোশ পথ ভেঙে স্কুলে যাতায়াত করতে হয়। এটা বিলাসী পাঠ্যবইয়ের একটা গুরুত্বপূর্ণ লাইন। এই দেখো, এটা হলো প্রথম পত্র থেকে আসছে। অর্থাৎ তোমাকে প্রথম পত্র সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে, তোমাকে প্রথম পত্র সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে। 4 ক্রোশ মানে হলো 10 মাইল। 4 ক্রোশ মানে কয় মাইল? 4 ক্রোশ মানে হলো 10 মাইল। 10 মাইল, 10 মাইল পথ ছিল। তাহলে আমরা বলতে পারি 1 ক্রোশ তাহলে কত? তাহলে 10 ভাগ কি দিবা? 4 দিবা। তাহলে এটা কত? আড়াই। তাহলে আড়াই মাইল। কত মাইল? আড়াই মাইল। তাহলে 1 ক্রোশে কত মাইল? 1 ক্রোশে আমাদের আড়াই মাইল। ঠিক আছে ভাইয়া, প্রশ্ন ব্যাংক একটা নিলেই হয়, যার যেটা ভালো লাগে, বিজয় কি বলে, তারপরে হলো কি নেটওয়ার্ক স্ট্যাক, যে যেটা নাও, কোনো সমস্যা নেই, একটা নিয়ে পড়লেই হলো। এই প্রশ্ন তো সবার কাছে সেমই আছে। এই প্রশ্ন 22-23-এর প্রশ্ন তোমার কাছে যা আছে, যদু সবার কাছে একই প্রশ্ন আছে। এটা ব্যাখ্যা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি কেমন? এটা সিরাজদৌল্লার কার উক্তি? তাহলে সিরাজদৌল্লা নাটক, আবার সিরাজদৌল্লা নাটক, তার মানে সিরাজদৌল্লা নাটক থেকে প্রচুর প্রশ্ন আসে। সিরাজদৌল্লা নাটক থেকে 2টা প্রশ্ন চলে আসছে, তার মানে সিরাজদৌল্লা নাটক তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। ঠিক আছে, সিরাজদৌল্লা সম্পর্কে সবচেয়ে বেশি যে একটা মানে কি বলে একটা মিথ প্রচলিত আছে, সেটা হলো হলওয়েলের ঘটনা। হলওয়েলের হত্যাকাণ্ড, এটা বলা হয় আর কি। মানে ওনার সবচেয়ে বেশি হলো কি, মানে সবচেয়ে বেশি পপুলার উনি হলওয়েলের হত্যাকাণ্ড দ্বারা। আর ওই হলওয়েল সম্পর্কে উনি বলছিল যে ফরাসিরা বলছিল ডাকাত আর ইংরেজদের বলছিল অতিশয় সজ্জন। মানে ফরাসিরা তো দেখা গেছে ডাকাতিগিরি করে গেছে, আর ইংরেজরা হলো বদমাশ কিরকম, অতিশয় সজ্জন, দেখতে এমন ভালো যে মানে তোমার মনে হইতেছে সব দিয়ে দিচ্ছে। এটা কার প্রতি বলছিল? এটা হলওয়েলের প্রতি বলছিল। এটা নাটক সিরাজদৌল্লা থেকে সরাসরি তুলে দিছে হলওয়েল সম্পর্কে। তারপর চলো মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, গুচ্ছ সম্পর্কিত, ঠিক আছে, বা যে কোনো পরীক্ষায় সম্পর্কিত মাসি পিসি সম্পর্কে অবশ্যই পড়ে যাবা। আমি আবারও বলতেছি, বাংলা যারা দাগাবা তারা মাসি পিসি যত লাইন আছে সব পড়ে যাবা। মাসি পিসি থেকে প্রশ্ন একটা আসবেই, মাসি পিসি গল্পের আমরা বলছি কোন পত্রিকায় প্রথম আলো প্রকাশিত হয়? এটা হলো আমার পূর্বাশা পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়। কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকায় সরাসরি প্রথম হয়। বাংলা দেখাইলে কি সাস্টে ভালো সাবজেক্ট? হ্যাঁ অবশ্যই, তুমি ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাবা না, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবা না, বাকি সব পাবা। নিজের কোনটা সঠিক ব্যাসবাক্য? দেখো, নদী সবসময় কার উদ্দেশ্যে যায়? সাগরের উদ্দেশ্যে যায়। বাট কিভাবে চলে? ধেয়ে চলে। নদী সাগরের উদ্দেশ্যে ধেয়ে চলে। তাহলে এটা আমার আনসার। নদী কার দিকে যাবে? সাগর নদীর দিকে যাবে না, নদীটা সাগরের দিকে যাবে, উদ্দেশ্যে যাবে, ধেয়ে যাবে, আস্তে আস্তে ধেয়ে এলো কি সাগরের দিকে যাবে। ঠিক আছে, যেমন এইখানে বলছিল নদী সাগরে, এটা তো মিললই না। আর উদ্দেশ্যে বলছে, এটাও মিলে নেই। এই তাহলে নদী সাগরের উদ্দেশ্যে ধেয়ে চলে, এটা এই কর ক্ষয় কি লাইন দিয়ে ফেলছে। ঠিক আছে, এটাও সেম লাইন দিয়েছে, এটা ভিন্ন কিছু ছিল হয়তো। নদী সাগরের উদ্দেশ্যে ধেয়ে চলে। বুক তার বাংলাদেশের হৃদয়, যারা মানে একদম শামসুর রহমানের একদম বেসিক কোনো জিনিস পড়ছো তারাও এটা জানার কথা। বুক তার বাংলাদেশের হৃদয়, এটা শামসুর রহমানের বিখ্যাত একটা কাব্যগ্রন্থ। বুক তার বাংলাদেশের হৃদয়, এটা শামসুর রহমানের একটা বিখ্যাত কি আমার কাব্যগ্রন্থ। তার মানে এটা হলো কি শামসুর রহমান। শামসুর রহমান, ঠিক আছে, ওনার ফেব্রুয়ারি 1969, এটা লেখক পরিচিতি থেকে হুবহু কমন পড়ছে। তাহলে এটা আমার প্রথম পত্র থেকে আসছে, এই জন্য বলছি প্রথম পত্র তোমাকে পড়তে হবে। মসজিদের তৈরি মাজারটার আকৃতি কেমন ছিল? এটা লালু সালু গল্পে, লাল সালু, এই যে লাল সালু তোমরা যারা পড়ছো, সৈয়দ অলিউল্লাহ লাল সালু মনে হয়, আমার মনে হয় সবাই জানো। এটা না জানার মানে কথাই না কারো। মসজিদ যে মাজারটা তৈরি করছিল, এই মাজারটা প্রতিষ্ঠা করছিল উনি হলো মহব্বতনগরে। এই মহব্বতনগর গ্রামে উনি মাজারটা প্রতিষ্ঠিত করছিল। এই মাজারটা দেখতে মাছের পিঠের মতো ছিল। কার মতো ছিল? উনি বলছিল এটা দেখতে মাছের পিঠের মতো। মাজারটা ছিল মাছের পিঠের মতো, ঠিক আছে। এই তারপর আবুল ফজলের মতে কল্যাণময় পৃথিবী, এই যে আবুল ফজলের একটা গল্প ছিল কি না, মানব কল্যাণ, এটা প্রথম পত্র থেকে আসছে। এই যে মানব কল্যাণ, এই মানব কল্যাণ উনি কিরকম পৃথিবীর কথা চিন্তা করছিল। দেখো, গল্পের নামই মানব কল্যাণ, তাহলে মানে মানব কল্যাণ মানে কি কল্যাণের ব্যাপারটা আসবে, তারপর দয়া করুণা এগুলো আসবে। তাহলে উনি দয়া করুণার বশবর্তী হইয়া মানব কল্যাণের কথা বলছিল। উনি এই কল্যাণময় পৃথিবী বলতে দয়া আর করুণাময় বশবর্তীটাই কথাই বলছিল। তানি বুঝি দুলার বাপ, ঠিক আছে, এই তানি বুঝি দুলার বাপ যারা লাল সালু পড়ছো, দেখো আবার লাল সালু, তাহলে লাল সালু, নাটক সিরাজদৌল্লা, মাসি পিসি, ঠিক আছে, বিলাসী, এগুলো খুব ভালো মতো, এগুলো প্রথম পত্র থেকে আসছে বেশিরভাগ। ঠিক আছে, উপন্যাসে জমিলা এই উক্তিটা কার প্রসঙ্গে বলছিল? জমিলা এই উক্তিটা করছিল মজিদ সম্পর্কে। জমিলা এই উক্তিটা করছিল কি মজিদ সম্পর্কে, বলছিল তানি বুঝি দুলার বাপ।
ঠিক আছে, তানি বুঝি কি দোলার বাপ। তারপর অপরিচিত গল্পে কল্যাণী চরিত্র, অপরিচিত গল্প যারা পড়ছো প্রথম পত্র থেকে আসছে। কে জানি জিজ্ঞেস করলো প্রথম পত্র থেকে কিরকম আসে, দেখো সব প্রথম পত্র থেকে আসছে। কল্যাণী চরিত্রটা ছিল কিরকম, কল্যাণী চরিত্র ছিল ব্যক্তিত্বপূর্ণ। কেন, কল্যাণী কিন্তু ওই অনুপমের কি ছিল, অনুপমের বিয়েতে কি ছিল, যৌতুকের কথা ছিল। এই যৌতুকের কথা কিন্তু অনুপমকে এই জন্য সে বিয়ে করতে অস্বীকার করছে। এটা কিন্তু তার চরিত্রের একটা ব্যক্তিত্ব, যে আমার ব্যক্তিত্ব এমন ভালো যে আমি কি করছি, যে হলো আমি একদম সরাসরি উচিত কথাটা বলে আসতে পারছি। তো এটা হলো এই জন্য ছিল সে ব্যক্তিত্বপূর্ণ, অহংকারী ছিল না কিন্তু। সে পিতৃ আগার, সে কি মেনে নিছে বাবার কথা, সে কি নমনীয় ছিল না, তার মানে সে ছিল ব্যক্তিত্বপূর্ণ, সে ছিল ব্যক্তিত্বপূর্ণ। কেন ব্যক্তিত্বপূর্ণ, যার যেটা ভালো লাগে, বাংলা ইংরেজি মানে আমি দুইটার মধ্যে যে কেউ বলতে পারি, ঠিক আছে। তাহলে সে ছিল ব্যক্তিত্বপূর্ণ। লালসাল উপন্যাসে ফরাসি অনুবাদক, তাকে দেখো আবার লালসাল আসছে, এটা তোমাদের বইয়ে আছে। লালসালি অনুসারে ফরাসি অনুবাদক যদি বলি সেটা হলো অ্যান ম্যারি। আর যদি হলো আমরা ইংরেজি অনুবাদক বলি, ইংরেজি অনুবাদক কিন্তু ওয়ালিউল্লাহ নিজেই, সৈয়দ ওয়ালিউল্লাহ। ইংরেজি অনুবাদক কে, সৈয়দ ওয়ালিউল্লাহ। তারপর সে বলছে মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল হতে থাকে। এটা একদম বাস্তব একটা কথা। তুমি যখন মানে মানুষের যখন পতন আসবে, আল্লাহ যখন যাকে মানে অপদস্থ করতে যাবে, সে পদে পদে কি হতে পারে, তার ভুল হইতে থাকে। এটা শেখ মুজিবুর রহমান চরিত্রের কোন পরিচয় পাওয়া যায়, শেখ মুজিবুর রহমান চরিত্রের উনি 52 দিনগুলোতে এই কথা বলা আছে, ঠিক আছে। 52 দিনগুলোতে এনে উনি কি বলছে, প্রজ্ঞার কথা বলছে, প্রজ্ঞার কথা বলছে, মানে সে জ্ঞান প্রজ্ঞা এই কথাগুলো বলছে। এই প্রজ্ঞা যদি না থাকতো তাহলে সে এটা বলতে পারতো না, ঠিক আছে। উক্তিটির মধ্যে তাহলে রাজনীতিক প্রজ্ঞাকে দেখা গেছে। রাজনীতি কি দেখা গেছে, প্রজ্ঞা। অনেকে বলতে পারো দূরদর্শিতা। এখানে দূরদর্শিতা আমরা মানে যায় না, দেশপ্রেম তো নাই, এটা এই দুটা মানে ওইভাবে প্রকাশ পায় না। দূরদর্শিতার সাথে কেউ কারো কারো কনফিউশন হইতে পারে, বাট এখানে একটা সে মানে কি বল জ্ঞানমূলক কথা বলছে, যে যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। এটা দূরদর্শিতার চেয়ে আমরা প্রজ্ঞাকে বেশি প্রায়োরিটি দেবো, ঠিক আছে। আমরা প্রজ্ঞাকে বেশি প্রায়োরিটি দেবো। দেশের মঙ্গলের জন্য কাজী নজরুল ইসলামকে কি পথে বের হয়েছিলেন, কাজী নজরুল ইসলাম কি নিয়ে পথে বের হয়েছিলেন। কাজী নজরুল ইসলাম আগুনের কি করছিল, আগুনের ঝান্ডা নিয়ে বেরিয়েছিল। ওনার গল্প থেকে আমার পথ যে আছে, এই আমার পথে উনি হলো কি বলছিল যে আগুনের ঝান্ডা নিয়ে শুধুই দেখো, শুধু লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা বা অগ্নি পতাকা নিয়ে বাহির হলাম। একদম সরাসরি লাইন তুলে দিছে, সরাসরি। এনে বিদ্রোহের ঝান্ডা না, ঠিক আছে, অনেকে বিদ্রোহের ঝান্ডা বলছো, আগুনের ঝান্ডা নিয়ে উনি সরাসরি কি ছিল, বের হয়েছিল, ঠিক আছে। কোশ্চেন ব্যাংকে বি দেওয়া আছে না, এখানে এ দিছে। আমি তো বললামই দূরদর্শিতার সাথে কারো কারো প্রবলেম হইতে পারে। এটা আসলে এক্স্যাক্টলি তো বলা যায় না যে আসলে এটার আনসার প্রজ্ঞাই। তো আমি বললাম তোমাকে যে দূরদর্শিতার চেয়ে আমার কাছে প্রজ্ঞাটা ভালো মনে হয়েছে, যে যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। এটা আসলে দূরদর্শিতা বলা যাইতে পারে, বাট এনে প্রজ্ঞাটা মানে কি, সে একটা মানে জ্ঞানী কথা বলছে, সে একটা হলো মানে কি ভাব গম্ভীর্যপূর্ণ কথা বলছে, সে একটা প্রজ্ঞার কথা বলছে। এটার দিকে আমার কাছে মনে হয় বেশি ভালো মানে বলা যেতে পারে, ঠিক আছে। এই তবে মানে তুমি যদি দূরদর্শিতার কথা বলো, মানে আমি এখন এক্স্যাক্টলি তো আসলে তুমিও জানো না আমিও জানি না যে আনসার আসলে কি দিছে। তবে আমার ধারণা প্রজ্ঞা দেওয়ার কথা। এই পাকিস্তানের সরকার ও পাক বাহিনী মুক্তিযোদ্ধারা অবজ্ঞা করার জন্য কোন শব্দটি ব্যবহার করা হয়, এটা তো নর্মালি বোঝার কথা। দেখো মুক্তি, গেরিলা আর বেঙ্গল ফোর্স, তুমি যদি বুঝতে পারো যে আমি যদি জানি না এই প্রশ্নটা আমি পারি না, কিন্তু দেখো মিসক্রিয়ান্ট এটাতেই বোঝাই যাচ্ছে যে এটা রেনকোট থেকে দিছে। তো এটা দিয়ে আমরা বলছি অবজ্ঞা করার কথা বলছে। তো অবজ্ঞা কি মুক্তি দিয়ে করবে, গেরিলা দিয়ে করবে, বেঙ্গল ফোর্স দিয়ে করবে? না। সো আমার আনসার মিসক্রিয়ান্ট। মিসক্রিয়ান্ট মানে দুষ্কৃতকারী, মিসক্রিয়ান্ট মানে দুষ্কৃতকারী, ঠিক আছে। কুহিলি উত্তরীয় তলে মাঘের সন্ন্যাসী, এই যে মাঘের সন্ন্যাসীকে দেখো, মাঘ মাস কি মাস বলো, মাঘ মাস কি মাস, শীতকাল না? এই মাঘ মাস কি মাস, শীতকাল। তাহলে এনে কি আর অন্য কিছু চিন্তা করার দরকার আছে? মাঘের সন্ন্যাসী বলতে কি বলছে, কবি শীতকে বোঝাইছে, কবি শীতকে বোঝাইছে। কার? আমরা জানি সুফিয়া কামালের বিখ্যাত কবিতা তাহার এই পরে মনে, সুফিয়া কামালের বিখ্যাত কবিতা তাহার এই পরে মনে। এই তাহলে এইগুলো সব প্রথম পত্র থেকে আসছে, সব প্রথম পত্র থেকে আসছে। তারপর হল শব্দের অর্থ কি, হল শব্দের অর্থ কি, এটা শব্দার্থ থেকে আসছে। হ্যাঁ, হল শব্দ বা সমার্থক শব্দ থেকে আসছে। হল শব্দের অর্থ লাঙ্গল, লাঙ্গল, হল শব্দের অর্থ লাঙ্গল। এই মোটামুটি আমরা এটা উপরোক্ত বিদ্রোহী কবিতা থেকে নেওয়া হয়েছে। হল শব্দের অর্থ লাঙ্গল, একদম বিদ্রোহী কবিতা। তাহলে দেখো প্রথম পত্র থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসছে, ভুল বলছিলাম। প্রথম পত্র থেকে প্রায় 15টা আসছে, সেকেন্ড পত্র থেকে প্রায় হলো 10টা আসছে, ঠিক আছে। তাহলে প্রথম পত্রকে বেশি প্রায়োরিটি দিতে হবে। I have been impressed দেখো, দ্য ডেডিকেশন অফ দ্য ইনস্ট্রাক্টর। এই যে আমি যে ইনস্ট্রাক্টর তোমাকে পড়াচ্ছি, মানে আমার ডেডিকেশন দেখে তুমি কি হয়েছো, ইমপ্রেসড হয়েছো। যে না ভাইয়াদের, তোমরা আমাদের বলছো না যে ভাইয়াদের ডেডিকেশন দেখে আমরা হলো কি, আমরা মুগ্ধ, যে ভাইয়াদের প্রতি আমাদের কৃতজ্ঞ। এই যে আমাদের প্রতি কৃতজ্ঞতা দেখাইছো, তাহলে ইমপ্রেসড কি দিয়েছো, ইমপ্রেসড এট আওয়ার ডেডিকেশন, ওভার আওয়ার ডেডিকেশন, টু আওয়ার ডেডিকেশন না, ইমপ্রেসড বাই দ্য ডেডিকেশন অফ দ্য ইনস্ট্রাক্টর। সবচেয়ে বেশি সুন্দর হয় বাই দ্য ডেডিকেশন অফ দ্য ইনস্ট্রাক্টর, মানে ইমপ্রেসড বাই মানে হলো প্রভাবিত হওয়া, ঠিক আছে, প্রভাবিত হওয়া বা আমাদের কি মুগ্ধ হয়েছো তোমরা, ঠিক আছে, মুগ্ধ হয়েছো। ইফ ইউ হ্যাড স্টাডিড প্রপারলি, এটা হলো থার্ড কন্ডিশন। কি কন্ডিশনাল সেন্টেন্স? থার্ড কন্ডিশন আমরা বলছি যদি হ্যাড প্লাস যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে উড
হ্যাভ, ঠিক আছে, প্লাস B3 হবে, তাহলে উড হ্যাভ B3 হবে। তার মানে এই যে হ্যাড স্টাডিড আছে, তাহলে পাস্ট পারফেক্ট আছে, তার মানে হবে উড হ্যাভ পাস্ট, উড হ্যাভ পাস্ট হবে, উড হ্যাভ পাস্ট হবে, এটা সবাই পারার কথা। দ্য বয় ক্লাইম্ড, ক্লাইম্ড সবসময় ওভার হয়, ক্লাইম্ড ওভার, ক্লাইম্ড ওভার হলো একটা প্রিপোজিশন থেকে আসছে, ক্লাইম্ড ওভার হলো ক্লাইম্ড ওভার দ্য ফেন্স মানে আরোহণ করা, ক্লাইম্ড ওভার দ্য ফেন্স মানে কি আরোহণ করা, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট থেকে আসছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট থেকে আসছে, ঠিক আছে। তারপর ড্রিমস আর নট মিনিংলেস, এটা অর্থহীন না, ইনস্টিড পরিবর্তে ডিউরিং ড্রিমস ব্রেন প্রডিউসেস নিউ আইডিয়া, যদি না কি করে মানে ড্রিমস ব্রেন মানে তোমার স্বপ্নের যে বুদ্ধিগুলো এগুলো যদি নতুন কোনো উদ্ভাবন তৈরি না করে, তাহলে এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় ইনস্টিড, ইনস্টিড এটা একটা কনজাংশন, ঠিক আছে, এটা হুবহু, এটা টেক্সট বইয়ের একটা হুবহু লাইন, এটা টেক্সট বইয়ের একটা হুবহু লাইন তুলে দিছে। তার মানে তুমি যখন পড়বা, তুমি যদি ফার্স্ট মানে বাংলা দাগাও তোমাকে বাংলা ফার্স্ট পেপার পড়তে হবে, তুমি যদি ইংরেজি দাগাও তোমাকে ইংরেজি ফার্স্ট পেপার পড়তে হবে, এটা তোমাদের জন্য পরামর্শ, এটা ফার্স্ট পেপার করতে হবে, এটা ফার্স্ট পেপার করতে হবে, বাংলা ইংরেজি যেটাই দেখাও গুচ্ছে তোমাকে বাংলা ইংরেজি দেখাইলে তোমাকে অবশ্যই বাংলা আর ইংরেজির প্রথম পত্র পড়তে হবে, বাংলা বা ইংরেজির প্রথম পত্র পড়তে হবে। আই ডোন্ট নো হোয়াই ইউ আর অ্যাংরি ডেস ইউর ফ্রেন্ড, দেখো এই কারো প্রতি কারো ধারা যদি এরকম হয় তাহলে সবসময় হয় উইথ, ঠিক আছে, তাহলে কোনো ব্যক্তির সাথে রাগান্বিত তার মানে অ্যাংরি উইথ ব্যবহার করা হয়, তাহলে উইথ ইউর ফ্রেন্ড তোমার তোমার বন্ধুদের সাথে সে হলো কি মানে কেন রাগ করছে আমি জানি না, তার মানে উইথ ইউর ফ্রেন্ড, তার মানে কি হবে উইথ ইউর ফ্রেন্ড হবে। তারপর দ্য প্যারা অলিম্পিক্স, দ্য কম্পিটিশন, প্যারা অলিম্পিক্স মানে কি, প্যারালিম্পিক্স বা প্যারা অলিম্পিক্স মানে কি, প্যারা মানে হলো কি যারা ডিসেবলড, যারা হলো কি যারা হলো মূলত অক্ষম প্রতিবন্ধী, বিশেষ করে প্রতিবন্ধী, যারা প্রতিবন্ধীদের ক্ষেত্রে ডিসেবলড, এই যে ডিসেবলড, তাহলে প্যারা অলিম্পিক্সে কারা কারা কম্পিটিশন করে, যারা ডিসেবলড, যারা প্রতিবন্ধী, যাদের একটা হাত নাই, যারা একটা পা নাই, যারা এরকম, ঠিক আছে। তারপর আই উইশ, ছোটবেলাতে পড়ছো আই উইশ, আই ওর এবার, এটা জানার কথা মানে সবারই পারার কথা। আই উইশ, উইশ থাকলে আমাদের কি হয় প্লুরাল ভার্ব হয়, প্লুরাল ভার্ব হয়, তার মানে এখানে ওয়াজ হবে না, তখন কি হবে ওয়ার হবে, ওয়ার, তখন এম বসানো যাবে না, ওয়াজ বসানো যাবে, তখন ওয়ার বসানো যাবে। আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হইতাম, এটা ছোটবেলায় সবার একটা স্বপ্ন, আমি যদি পাখি হইতাম। 90 মাইলস, এটা এরকম যদি থাকে মাইলস দেখে অনেকে আর দিবে না, 90 মাইলস একটা দূরত্ব, দূরত্ব সবসময় সিঙ্গুলার, দূরত্ব বোঝালে সবসময় কি বার সিঙ্গুলার বার, তাহলে 90 মাইলস, 90 মাইলস ইজ হবে, কি হবে ইজ এ লং ডিস্টেন্স, ইজ এ লং ডিস্টেন্স। তারপর আই বট দিস ওয়াচ ডেস, দেখো কোনো জিনিস কিনা এটা ফরজে, সেটা ভুল হয়েছে। আই বট দিস ওয়াচ, যখন তুমি যদি কোনো জিনিস অর্থের বিনিময়ে কিনতে চাও তখন আমরা বাই বলি, তখন এটা কি বলি বাই বলি, ঠিক আছে, অর্থাৎ এর কি আই বট দিস ওয়াচ বাই $20 হবে, ঠিক আছে, এটা ভুল আছে, ফরটা ভুল আছে, হ্যাঁ কি হবে বাই 20 ইয়ার্স হবে, এই ফরটা ভুল আছে, 9 নম্বরটা ঠিক করে নিও একটু, 9 নম্বরটা ঠিক করে নিও, কি হবে বলছি বাই হবে, বাই বাই $20, ঠিক আছে। দ্য ওয়ার্ড পারপিট্রেট, পারপিট্রেট মিনস টু, পারপিট্রেট মানেই হলো এটার অর্থ হলো অপরাধ করা, পারপিট্রেট মানে কি অপরাধ করা, কি করা অপরাধ করা, ঠিক আছে, পারপিট্রেট মানে হলো অপরাধ করা, অপরাধ করা মানে কি এটাতে এগেইনস্ট, এগুলো এগেইনস্ট পারফর্ম, তাহলে কি কমিট এ ক্রাইম, কমিট এ ক্রাইম। তারপর সেটা হলো একদম লিটারেচার থেকে আসছে, যারা হলো ইংলিশ জায়গায় যাও তাদের একটু লিটারেচার টুকটাক পড়তে হবে, ঠিক আছে। লিটারেচারের সবচেয়ে বিখ্যাত একজন কবির নাম হলো W.B. ইয়েটস, ওয়াল্টার বিটস ইয়েটস, ঠিক আছে। এই W.B. ইয়েটস যে আছে, ঠিক আছে, W.B. ইয়েটস, এই W.B. ইয়েটস এর লেক অফ ইনিসফ্রি, আমি বলি ইয়েটস এর যত কিছু আছে সব পয়েম, জানার কিছু নাই, ইয়েটস এর ম্যাক্সিমাম সব কিছু পিএম, ইয়েটস এর যা কিছু আছে ম্যাক্সিমাম পয়েম, ম্যাক্সিমাম কি বলছি পয়েম, তাহলে লেক অফ ইনিসফ্রি যেটা এটা একটা পয়েম, কবিতা আর কি, তাহলে W.B. ইয়েটস এর ম্যাক্সিমাম জিনিস কি বলছে আজকে থেকে মনে রাখবা, ভাইয়া বলে দিচ্ছে W.B. ইয়েটস এর ম্যাক্সিমাম জিনিস এটা পয়েম থেকে আসছে, ম্যাক্সিমাম জিনিস কি পয়েম। আচ্ছা, ইন কারেন্ট টাইমস হুইচ সেন্টেন্স ইজ মোর একুরেট, কোনটা একদম মোর একুরেট, দেখো এভরিওয়ান যখন বসে তখন এরপরে সবসময় প্রোনাউন বসে, প্রোনাউনের কোন ফর্মটা বসে পসেসিভ ফর্ম বসে, পসেসিভ প্রোনাউন বসে, কোন প্রোনাউন বসে পসেসিভ প্রোনাউন বসে, পসেসিভ প্রোনাউন কি আছে হিজ আছে হার আছে, এখন দেখো এটা হিজ অপিনিয়ন আছে, এটা হার অপিনিয়ন আছে, এটা দুইটাই ঠিক হয়, কিন্তু দেখো সি নাম্বার অপশনে হিজ আর দুইটাই দিচ্ছে, তাহলে এটা হলো মোস্ট এপ্রোপ্রিয়েট, কারণ বলে দিচ্ছে তোমাকে কিন্তু মোর একুরেট, এখন তুমি যদি হিজ দাও তাহলে হারও হইতে পারে, তার বি এ আর বি মোর একুরেট না, মোর একুরেট আমার হলো সি নাম্বারটা, ঠিক আছে। ডি নাম্বার কেন না, কারণ দেয়ার হয় না কখনো, কারণ এভরিওয়ানের পরে সবসময় কি হয় পসেসিভ অ্যাডজেক্টিভ, কি হয় সিঙ্গুলার পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে হিজ অথবা হার আসবে, হিজ অথবা কি আসবে হার আসবে, ঠিক আছে। আর যদি এখানে ওয়ান থাকতো, ওয়ান শুড হবে ওয়ান্স প্যারেন্টস, তখন আবার ওয়ান্স আসতো, এটা অনেক ইম্পর্টেন্ট, ওয়ান যদি থাকতো তখন আবার কি আসতো ওয়ান্স আসতো, ওকে। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ফেনোমেনন, এটা সবাই পারার কথা, ফেনোমেনন ফেনোমেনা, ফেনোমেনন ফেনোমেনা, এই যে লাস্টে একটা আ আসে, ফেনোমেনন ফেনোমেনা। হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট, ইনকারেক্ট কি আছে ইনকারেক্ট, দেখো লেটস গেট আওয়ার কার ফিক্স, আমরা জানি যে পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব কয়টা আছে তোমাদের একটু যদি পজিটিভ ভার্ব বলি, লেট মেক কে বললো, চলো লেট
মেককে বলল, লেট মেককে বলল চলো হ্যাভ ও গেটকে হেল্প করি। এই পাঁচটাকে বলা হয় পজিটিভ ভার্ব। আজকে থেকে মনে রাখবা, এই পাঁচটাকে বলা হয় পজিটিভ ভার্ব। কি বলছি? লেট মেককে বললো চলো হ্যাভ আর গেটকে হেল্প করি। কয়টা? পাঁচটা। এর মধ্যে আমরা বলি লেট আর মেক। লেট মেকের পরে যদি হলো ব্যক্তি থাকে তাইলে আমার বসবে হলো বেস ফ্রম, বি ওয়ান বসবে। আর যদি বস্তু থাকে তাহলে বসবে হলো আমার বি থ্রি বসবে। ঠিক একইভাবে গেট, সরি হ্যাভ আসবে আগে। হ্যাভ যদি হয় ব্যক্তি থাকলে বি ওয়ান, বস্তু থাকলে বি থ্রি। ঠিক আছে? গেট যদি আসে ব্যক্তি থাকলে টু প্লাস বি ওয়ান, আর বস্তু থাকলে বি থ্রি। আর যদি হেল্প থাকে ব্যক্তি থাকলে দুইটাই বসতে পারে, বি ওয়ানও বসতে পারে, টু প্লাস বি ওয়ানও বসতে পারে, আর বস্তু থাকলে বি থ্রি বসবে। এখন দেখো একটা সহজ জিনিস দেরি, যে লেট মেক হ্যাভ গেট হেল্প, তিনটারই ক্ষেত্রে মানে চারটা পাঁচটারই ক্ষেত্রে দেখো বস্তু থাকলে বি থ্রি, বস্তু থাকলে বি থ্রি, বস্তু থাকলে বি থ্রি, বস্তু থাকলে বি থ্রি। তাহলে বস্তু মানে বি থ্রি। এখন এইখানে কি ছিল দেখো তো, এই গেটের পরে কি ছিল? গেটের পরে আওয়ার কার ছিল, কই গেল? গেটের পরে আওয়ার কার ছিল। কার মানে কি আমার গাড়ি, গাড়ি মানে কি বস্তু, বস্তু মানে কি ফিক্স হবে? ফিক্স হওয়া পসিবল না। তাহলে এটা ফিক্সড হলে ঠিক ছিল, এটা ফিক্সড হলে ঠিক ছিল। ঠিক আছে? ঠিক আছে, মনে রাখার সিস্টেম কি? প্রথম দুইটা হলো বি ওয়ান, পরেরটা বি ওয়ান, পরেরটা টু প্লাস বি ওয়ান, আর লাস্টেরটা দুইটাই বি ওয়ান প্লাস টু প্লাস বি ওয়ান, দুইটাই বুঝতে পারে। এটা হলো মনে রাখার জিনিস। পজিটিভ ভার্ব মোস্ট ইম্পর্টেন্ট, এটা একদম মাস্ট মনে রাখবা, অনেক বেশি ইম্পর্টেন্ট। কি বলছি সূত্রটা? কি বলছি? লেট মেককে বললো চলো হ্যাভ ও গেটকে হেল্প করি। লেট মেককে বললো চলো হ্যাভ ও গেটকে হেল্প করি, হ্যাভ ও গেটকে হেল্প করি। এই একটু ক্লিয়ার কিনা বলো? কেন এটা ঠিক না বুঝছো? আওয়ার কারের উপরে কি আছে? ফিক্স হবে, ফিক্সড হবে। এই গেট একটা পজিটিভ ভার্ব, এরপরে রিসিভার থাকলে ভার্বের কি বসে? পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে লেটস গেট আওয়ার কার ফিক্সড, আমি যেটা বললাম আর কি। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার অফ ওয়ার্ডস দ্যাট ম্যাচেস দ্য রিলেশনশিপ বিটুইন হলো অবস্টিনেট আর স্টাববর্ন। অবস্টিনেট মানে হলো কি? একগুয়ে, দুইটাই একগুয়ে। তার মানে সিনোনিম দিছে। কি দিছে? সিনোনিম। এখন তো কাইন্ড হার সেটা এন্টোনিম দিছে, প্রলং কুইক এন্টোনিম দিছে, এক্সপিরিয়েন্স, ঠিক আছে, কি বলছে? এক্সপেন্সিভ অ্যাফোর্ডেবল, দুইটাই কি দিছে? তিনটাই আমার এন্টোনিম দিছে। শুধুমাত্র ব্রিলিয়ান্ট আর ট্যালেন্টেড এটা হলো সিনোনিম দিছে। তাহলে এটা একটা অ্যানালজি বলি। অ্যানালজি মানে সাদৃশ্য। সাদৃশ্য মানে কি? অবস্টিনেট হতো অনর, স্টাববর্ন মানে একগুয়ে। ঠিক আছে? কিভাবে? তোমাকে যদি বলি ব্রিলিয়ান্ট মানে বুদ্ধিমান, ট্যালেন্টেড মানে বুদ্ধিমান, শেষ। হুইচ সেন্টেন্স ক্যান নট বি মেড প্যাসিভ, মানে কোনটাকে প্যাসিভ করা যাবে না? প্যাসিভ করা যাবে না সেটাই যার অবজেক্ট নাই। কি নাই? অবজেক্ট নাই। দেখো মি একটা অবজেক্ট আছে, এই যে দা বক্স অবজেক্ট আছে, ঠিক আছে, তারপর হলো কি বলে, এই যে মি আছে একটা অবজেক্ট আছে, কিন্তু দেখো এট স্টুড হেয়ার, এটা কোনো অবজেক্ট নাই, কারণ হেয়ার একটা অ্যাডভার্ব। হেয়ার একটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না। তার মানে এটা অবজেক্ট না। তাহলে অবজেক্ট যেহেতু নাই, তাহলে অবজেক্ট যেটাতে থাকবে না সেটা আমার কি হবে না? সেটা আমার প্যাসিভ হবে না, সেটা আমার প্যাসিভ হবে না। কি বুঝলি? আচ্ছা, যে ইনকনজেটিভ ভার্বের কথা বলছি, ইনট্রানজিটিভ, ওই তো একই কথা। অবজেক্ট নাই মানে, আচ্ছা এটা তো বুঝছি, অবজেক্ট নাই মানে তো ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? আচ্ছা, হি মে কল অন দা মেয়র টুমরো। কল অন, কল অন মানে ডাকা। কল অন মানে কি? ডাকা, ডাকা বা আমন্ত্রণ করা। তার মানে কি হবে? পে ভিজিট, আসেন আমার কাছে দেখা করতে আসেন আর কি। তারপর হলো হোয়াট ইজ দ্য রাইট সিনোনিম বলে হ্যালুসিনেট। হ্যালুসিনেশন মানে কি? মানে বিভ্রম, স্মৃতি বিভ্রম, মানে ধাপসা দেখা এরকম। তার মানে ডে ড্রিম, দিবা স্বপ্ন যারা দেখে তাদেরকে বলা হয় কি? হ্যালুসিনেট। আই ফিল এক্সট্রিমলি সরি, যে এক্সট্রিমলি সরি, সরি একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, সো এটা একটা অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব যেহেতু অপশনে নাই, তাহলে অ্যাডভার্বকে কি মানে বলতে পারি আমরা? ইন্টেন্সিফায়ার বলতে পারি। কি বলতে পারি? ইন্টেন্সিফায়ার বলতে পারি। অ্যাডভার্বের অপর নাম কি? ইন্টেন্সিফায়ার, মানে যারা তীব্রতা দেয় আর কি। এই তারপর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট মানে প্রচুর, অনেক বেশি। তার মানে স্কার্স, স্কার্স মানে মানে একদম নাই, দুর্লভ, স্কার্স। অল হিজ টল টক কেম টু নাথিং। টল টক মানে কি? টল টক মানে বেশি বাড়ে গিয়ে বলা, মানে এক্সাজারেটেড স্টেটমেন্ট, মানে একটু বেশি বেশি, মানে যা আছে তার চেয়ে বেশি করে বলছি, এক্সাজারেটেড স্টেটমেন্ট। তা আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ আর্ডারনেল দ্য ওয়ার্ড ফ্লাডস লিভ পিপুল ভালনারেবল টু বর্ন ডিজিজ। এই দেখো লাস্টে অ্যাবল আছে, আমরা বলছিলাম অ্যাবলিবল ইস ইস, এই যে অ্যাবলিবল, অ্যাবলিবল, ঠিক আছে, আস ইস, এগুলো যদি থাকে তাহলে আমরা সবসময় বলি এরা অ্যাডজেক্টিভ হয়। এরা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তার মানে ভালনারেবল, লাস্টে একটা অ্যাবল আছে, তাহলে কি? এটা একটা আমার অ্যাডজেক্টিভ ফর্ম, এই যে অ্যাডজেক্টিভ থেকে আসছে। তারপর হলো আই নো দ্য প্লেস। এইটা যারা আমার হলো অ্যাডজেক্টিভ, মানে আমার ক্লাসের ক্লাস করছে যারা, তাদেরকে আমি সারাদিন বলি, সবসময় বলি যে এই ফরম্যাট যদি থাকে, যে দা প্লেস মানে একটা নাউনের পরে কোনো কিছু থাকে,
দা প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন, মানে নাউনকে মডিফাই করছে, নাউনকে মডিফাই যেই করবে সেই আমার হলো অ্যাডজেক্টিভ ক্লজ, নাউনকে মডিফাই যেই করবে সেই আমার কি অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর হলো কি আছে, টমস্টোন এজ এন ইনস্ক্রিপশন আর কল্ড, এই যে ওয়ার্ডস রিটেন মানে একটা কি আছে, একটা একটা মানে পাথরের ইয়ের মধ্যে কিছু লেখা আছে, এই জিনিসটা কবরের পাশে রাখা হয়, এটাকে বলি আমরা ইপিটাফ। কি বলি? এটাকে বলি আমরা ইপিটাফ। ঠিক আছে, কোনো ব্যক্তির স্মরণে পাথরের শিলালিপিতে কোনো জিনিস লেখা থাকলে, যেমন হলো অমুক ব্যক্তি, ঠিক আছে, যেমন মধুসূদন দত্ত মারা গেছে, মাইকেল মধুসূদন দত্ত, ওনার এনে একটা ইপিটাফ লাগানো আছে, ঠিক আছে, একটা ইপিটাফ লাগানো আছে। তারপর হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট কারেক্টলি স্পেলড, কারেক্টলি স্পেলড হবে না, যারা আমার ক্লাস করছে আমার স্পেলিং এর তাদের ক্লাসে আমি বলছিলাম যে কোশ্চেন, এই যে লিখবা প্রথমে কোশ্চেন, এই যে কোশ্চেন, পরে বলছে যে নাই, পরে বলছে রে, বলছি কি কোশ্চেন নাই রে, কি বলছি বলো, কোশ্চেন নাই রে, ক্লিয়ার, কোশ্চেন নাই রে, এটা হলো তাহলে কোশ্চেন নাই রে মানে কি কোশ্চেনিয়ার, কোশ্চেনিয়ার, আর বাকিগুলো মিলবে না, যেটাতেই বলছি আমি প্রথমে কোশ্চেন পরে নাই পরে রে, কোশ্চেন নাই রে, কি বলছি বলো, কোশ্চেন নাই রে, ঠিক আছে, ক্লিয়ার। এই আমার একটা কাজ আছে, আমি আগাই, তোমার না হয় বাকিটা পড়াবে, বাংলা অথবা ইংরেজি যদি জায়গায়, তো আবারও বলতেছি, বাংলা থাকলে বাংলা ফার্স্ট পেপার, ইংরেজি থাকলে ইংরেজি ফার্স্ট পেপার, এই দুটো তোমাকে পড়তেই হবে, ঠিক আছে। যার বাংলা ভালো লাগে সে বাংলা প্রিপারেশন নেওয়া শুরু করবা, যার ইংরেজি ভালো লাগে সে ইংরেজি প্রিপারেশন নেওয়া শুরু করবা, ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকো, আর আমি ঠিক আছে দাদা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা বায়োলজিটা দেখবো এখন। জীববিজ্ঞান পার্ট দেখো, আমরা দেখি। বলছে কি 1 নম্বর কোশ্চেনে কি আছে, বলছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে কি বলা হয়? জীবকে কি বলা হয়, সেটাকে কি বলা হয়, সেটা হচ্ছে কি ট্রান্সজেনিক বলা হয়। রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে যে প্রযুক্তিটা তৈরি, উদ্ভিদটা তৈরি করে তাকে ট্রান্সজেনিক বলা হয়। হাইব্রিড কাকে বলা হয়, সেটা হচ্ছে কি প্রোটোপ্লাস্টের মিলনকে বলা হয়। প্রোটোপ্লাস্টের মিলনকে বলা হয় হাইব্রিড, মানে হচ্ছে সোমাটিক হাইব্রিড বলা হয়। হাইব্রিড কাকে বলা হয়, সাইটোপ্লাজমের মিলনকে বলা হয় হাইব্রিড। সাইটোপ্লাজমের মিলনকে বলা হয় কি হাইব্রিড। আর ক্লোন মানে কি, ক্লোন মানে হচ্ছে যে একটা জিনিস আছে সেইটাকে হচ্ছে কোনো কিছু চেঞ্জ না করে সেটাকে হুবহুব কপি করা। মানে ধরো ওয়ানটা এইভাবে লেখা আছে, এই ওয়ানটাকে এইভাবে মানে সেম ভাবে কোনো কিছু চেঞ্জ করা যাবে না, সেইটাকে বলা হয় হচ্ছে ক্লোন। ক্লোন, ক্লোনের আরো কি কি উদাহরণ আছে, ক্লোনের হচ্ছে ধরো ডিএনএ ক্লোনিং করা হয়, পরে হচ্ছে ডিএনএ ক্লোনিং, পরে ধরো হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং, এগুলো হচ্ছে ক্লোনিং এর উদাহরণ। রিপ্রোডাক্টিভ ক্লোনিং পরে হচ্ছে এরকম হচ্ছে ক্লোনিং এর উদাহরণ এইগুলা। আর হচ্ছে এইটার মাধ্যমে কি উদ্ভিদ তৈরি করা হয়, ধর হচ্ছে প্রোটোপ্লাস্ট ফিউশন, এই যে হাইব্রিড বা হাইব্রিড এই টাইপের এইগুলোর মাধ্যমে হচ্ছে প্রোটোপ্লাস্ট ফিউশন বলা হয়। প্রোটোপ্লাস্ট ফিউশনের মাধ্যমে কি উদ্ভিদ তৈরি করা হয়, প্রোটোপ্লাস্ট ফিউশনের মাধ্যমে হচ্ছে কি আলু আর টমেটো মিললে হচ্ছে কি আলু ও টমেটো মিলে হচ্ছে কি পমেটো, পমেটো উদ্ভিদ তৈরি করে, সেটা কি প্রোটোপ্লাস্ট ফিউশনের উদাহরণ। এটার আনসার কি, সেটা হচ্ছে ট্রান্সজেনিক। আচ্ছা, আচ্ছা দেখে বলছে কি রক্তকণিকা রঞ্জিতকরণে ব্যবহৃত হয় কোনটা। রক্তকণিকা মানে হচ্ছে কি রঞ্জকে রঞ্জিত থাকে সেইটা বলছে, সেটা কোনটা হবো, সেটা হচ্ছে কি লিশম্যান রঞ্জকে রঞ্জিত থাকে। সেটা কি লিশম্যান রঞ্জকে, সেটা হচ্ছে রক্ত রঞ্জিত থাকে। এটা কোথায় আছে, সেটা হচ্ছে যে 4 নাম্বার রক্তের যে পার্টটা আছে নিউট্রোফিলের উপরে দেখবা একটা লাইন লেখা আছে যে রক্ত লিশম্যান রঞ্জকে রঞ্জিত থাকে, বুঝছে এটা, সেটা কি রক্ত কি লিশম্যান রঞ্জকে রঞ্জিত থাকে। আচ্ছা বলছে দুইটি পাশাপাশি কোষের প্রাচীরের কূপের মাধ্যমে ডিএস সংযোগ স্থাপিত হয়। এখানে কি বলছে, এখানে ই কিটা হবে, এখানে মাঝখানে কি, এখানে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়। কি সংযোগ স্থাপিত হয়, সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়, এবং সেইটাকে কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে প্লাজমোডেজমাটা। এখানে যদি সাইটোপ্লাজম বসাই আমি,
সাইটোপ্লাজম যে সংযুক্ত আছে সেটাকে বলা হচ্ছে কি প্লাজমোডেসমাটা বলা হয়। প্লাজমোডেসমাটা, সেটাকে কি বলা হয়? প্লাজমোডেসমাটা। এই ওলিওসোম কি? সেটা হচ্ছে কি লাইসোজোমেরই আরেকটা নাম। সেটা কই থাকে? ওলিওসোমটা কই থাকে? উদ্ভিদ কোষে থাকে। মানে সম্প্রতি হচ্ছে নতুন ভাবে আবিষ্কৃত হয়েছে, যদিও হচ্ছে উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না, কিন্তু এই ওলিওসোমটা হচ্ছে কি নতুন ভাবে আবিষ্কৃত হয়েছে, সেটাকে উদ্ভিদ কোষে দেখা যায়। লাইসোজোমটা কি মূলত হচ্ছে কি প্রাণী কোষের বৈশিষ্ট্য। সেটা থাকে না কোথায়? আরবিসিতে থাকে না, সব জায়গায় থাকে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। লাইসোজোম কোথায় থাকে না? আরবিসিতে কি থাকে না। সে লাইসোজোম থাকে না কোথায়? আরবিসিতে সে থাকে না। লাইসোজোম কাজ করে কি? সে হচ্ছে সুইসাইডাল স্কোয়াড, সুইসাইডাল স্কোয়াড বা হচ্ছে আত্মঘাতী থলিকা তাকে বলা হয়। সে কি তৈরি করে? ক্যারাটিন প্রস্তুত করে। লাইসোজোম কি ক্যারাটিন প্রস্তুত করে। পরে হচ্ছে কি ক্যান্সার সৃষ্টি করে, ক্যান্সার সৃষ্টি করে। সে কি আত্মঘাতী থলিকা হিসাবে তোর সবকিছু ধ্বংস করে দেয়, আশপাশের যা কিছু আছে সবকিছু অটোফেগের মাধ্যমে সবকিছু ধ্বংস করে দেয়, বুঝছি? আর হচ্ছে কি রাইবোসোম কি? সে হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোসোমকে কি প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, রাইবোসোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এটা সঠিক আনসার কি? সাইটোপ্লাজম। 4 নাম্বারটা কি বলছে? কোন প্রকার প্রাণীদের দেহে পানি সংবহন তন্ত্র থাকে? পানি সংবহন তন্ত্র কার ক্ষেত্রে থাকে? যারা হচ্ছে সমুদ্রে বসবাস করে তাদের ক্ষেত্রে পানি সংবহন তন্ত্র থাকে। সেটাকে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা উদ্ভিদ কি ধরো হচ্ছে সমুদ্রে থাকে, তাদের ক্ষেত্রে আরো কি কি থাকে আমরা একটু দেখে নিই। দেখো একাইনোডার্মাটার ক্ষেত্রে এখানে দেওয়া আছে, দেখো সেটা হচ্ছে পঞ্চহরীয় প্রতিসম। একমাত্র পঞ্চহরীয় প্রতিসম প্রাণী হচ্ছে কি একাইনোডার্মাটা। দেহ মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত এবং 5টা এম্বোল্যাক্রাল খাত থাকে। এরপর কি বলছে? এটা হচ্ছে টিউব ফিট থাকে। টিউব ফিটটা হচ্ছে কি চলনাঙ্গ হিসেবে কাজ করে। টিউব ফিট হচ্ছে কি চলনাঙ্গ হিসেবে কাজ করে। এরপর হচ্ছে দেহ রেচনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত, তাদের ক্ষেত্রে থাকে না কিন্তু। আর হচ্ছে হিমালোপের হিমালতন্ত্র সংবহন তন্ত্রের কাজ করে। হিমালোপের হিমালতন্ত্র কি সংবহন তন্ত্রের কাজ করে। দেখতে কি তারা তারার মতো, দেখতে তারা কি তারার মতো। এইখানে দেখো আরো ইম্পর্টেন্ট একটা আছে, তাদের হচ্ছে লার্ভা দশা কি? লার্ভা দশা তো খুবই ইম্পর্টেন্ট। দেখো কারণ হচ্ছে মেডিকেলে আসতেছে, মেডিকেল আসছে লার্ভা দশা, জাহাঙ্গীরনগর আসছে, পর হচ্ছে রাজশাহীতে মনে হয় আসছে, মানে প্রায় সব ভার্সিটিতে হচ্ছে কি লার্ভা দশাটা আসছে। এর জন্য আমরা সবগুলা লার্ভা দশাই পয়রা ফেলাবো। আমি হচ্ছে যেহেতু একাইনোডার্মাটা আছে বা অপশন যেগুলো আছে এগুলো বলে দিতেছি। দেখো একাইনোডার্মাটার ক্ষেত্রে কি কি থাকে? এখানে কি থাকে? একাইনোটিকাস, একাইনোকিটাস, ওফোইকিটাস, বাইপিনারিয়া, আর হচ্ছে কি অরিকুলারিয়া। এগুলা লার্ভা দশা কার ক্ষেত্রে থাকে? এই 4টা লার্ভা দশা কি একাইনোডার্মাটা পর্বের যে প্রাণী আছে তাদের ক্ষেত্রে হচ্ছে কি এই 4টা লার্ভা দশা থাকে। একাইনোকিটাস, ওফিকিটাস, বাইপিনারিয়া আর হচ্ছে অরিকুলারিয়া। আর বাকি যে অপশনগুলো আছে দেখি, এনেলিডাতে কি লার্ভা দশা থাকে? সেটা হচ্ছে কি ট্রোকোফোর। ট্রোকোফোর। আর হচ্ছে কি আর্থ্রোপোডাদের ক্ষেত্রে লার্ভা দশা ইম্পর্টেন্ট না। মলাস্কাতে কি থাকে? ট্রোকোফোর, ভেলিচার, ব্রোচিডিয়াম। ট্রোকোফোর, ভেলিচার, দেখো এখন তোমরা বলতে পারো যে ভাইয়া ইয়ার মলাস্কাতে হচ্ছে ট্রোকোফোর আছে আর হচ্ছে কি এনিলিডাতে ট্রোকোফোর আছে। এখন দুইটাই যদি অপশনে থাকে, মলাস্কাও থাকলো, বললা যে নিচের কোনটিতে ট্রোকোফোর থাকে, এনিলিডা অপশনে থাকলো, মলাস্কাও থাকলো, তখন কোনটা দেখাবো আর কি। এর জন্য বলবো যে ট্রোকোফোর যদি থাকে অপশনে, যে মলাস্কা এনিলিডা দুইটাই থাকে, আমি প্রেফার করছি কি এনিলিডাটা দেখাইতে। তুমি কি এনিলিডাটাই প্রেফার করবা, সবসময় হচ্ছে এনিলিডাটাই দেখাবা। যদি অপশনে এনিলিডা না থাকে তখন হচ্ছে কি আমি মলাস্কা দেখাবো, তখন আমি কি মলাস্কা দেখাবো। আর হচ্ছে অপশনে এনিলিডা থাকলে অবশ্যই আমি এনিলিডা দেখাবো। এটা সঠিক আনসার কি? সেটা কি একাইনোডার্মাটা। আচ্ছা বলছে রুই মাছের পটকা অন্য নালী সংযুক্ত হয় কোনটির মাধ্যমে? সেটা কি নিউমেটিক নালী। অন্য নালী আর হচ্ছে কি অন্য পটকা বা হচ্ছে কি বায়োথলি।
বায়োথলি আর হচ্ছে কি অন্যান্য যুক্ত হয় কি নিউমেটিক নালী বা হচ্ছে কি ডাকটাস নিউমেটিকাস বলা হয়। অপর নাম কি ডাকটাস নিউমেটিকাস, ডাকটাস নিউমেটিকাস, ডাকটাস নিউমেটিকাস। আর হচ্ছে যাদের ক্ষেত্রে হচ্ছে অন্ননালী থাকে তাদেরকে কি প্রাণী বলা হয়? তাদেরকে বলা হচ্ছে ফাইটোস্টোমাস ধরনের মাছ, ফাইটোস্টোমাস ধরনের মাছ। এইটার উদাহরণ কে কে আছে? সেইটার উদাহরণ আছে হচ্ছে কি রুই, কাতলা আর হচ্ছে পুঁটি। রুই, কাতলা আর হচ্ছে কি পুঁটি, এগুলা কি এদের হচ্ছে কি নিউমেটিক নালী বা হচ্ছে কি অন্য নালীর সাথে হচ্ছে কি বায়োথলি বা লাগানো থাকে, তাদের হচ্ছে কি ফাইটোস্টোমাস বলা হয়। এবং উদাহরণ কি রুই, কাতলা আর হচ্ছে পুঁটি। আর হচ্ছে যাদের ক্ষেত্রে হচ্ছে কি নিউমেটিক নালীটা থাকে না তাদের কি বলা হয়? ফাইটোক্লিস্টাস ধরনের বলা হয়, ফাইটোক্লিস্টাস ধরনের বায়োথলি বলা হয়। তাদের উদাহরণ কি কই আর হচ্ছে কি তাদের উদাহরণ হচ্ছে কি কই, তাদের উদাহরণ হচ্ছে কি কই। আর হচ্ছে ফাইটোস্টোমাসের উদাহরণ হচ্ছে এইগুলা, ফাইটোক্লিস্টাসের উদাহরণ কি কই, তাদের ক্ষেত্রে কি নিউমেটিক নালী থাকে না। আচ্ছা ফুলকা রেকারটা কি দেখো, ফুলকা রেকারটা হচ্ছে ধরো কাটার মতো একটা সৃষ্টি করে, কাটার মতো একটা পথ সৃষ্টি করে। সেটা কি কাজ করে? ও হচ্ছে গলবিল থেকে ফুলকা প্রকোষ্ঠে খাদ্য প্রবেশে বাধা দেয়। ফুলকা রেকার কি কাজ করে? গলবিল থেকে খাদ্য গলবিল থেকে খাদ্য হচ্ছে কি ফুলকা প্রকোষ্ঠে প্রবেশে বাধা দেয়, সেটাকে ফুলকা রেখা। আর হচ্ছে দেখো এই পাশে আছে ডেমি ব্রাঙ্ক। ডেমি ব্রাঙ্ক কি? ডেমি ব্রাঙ্ক মানে হচ্ছে অর্ধ ফুলকা। ডেমি ব্রাঙ্ক হচ্ছে হেমি ব্রাঙ্ক, হেমি ব্রাঙ্ক বা হচ্ছে কি অর্ধ ফুলকা বা অর্ধ ফুলকা। আর হচ্ছে এদের ক্ষেত্রে মাঝখানে কি থাকে? ইন্টার ব্রাঙ্কিয়াল সেপ্টাম থাকে। এই অর্ধ ফুলকার মাঝখানে কি ইন্টার ব্রাঙ্কিয়াল সেপ্টাম থাকে। আমরা আর কি সবগুলা হচ্ছে অপশনই ব্যাখ্যা করে পড়ে ফেলাবো, কারণ হচ্ছে যে এইটা আসছে, যে এই টপিক থেকে কোশ্চেন আসছে, তার মানে পরের বার সেম কোশ্চেনটা আসতে পারে এরকম তো কোনো গ্যারান্টি নেই, কিন্তু টপিক তো সেমই থাকে। এর জন্য কি আমরা এর আশপাশে যা আছে সবকিছুই ভালো করে পড়ে ফেলাবো। পরে বলছে মানব দেহের টায়ালিন সক্রিয় করে কোনটির প্রভাবে। দেখো এই কোশ্চেনটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন, এই কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন। দেখো আমাদের বইয়ে দেওয়া আছে কি যে ক্লোরাইড হচ্ছে কি সেলিভারি অ্যামাইলেজকে সক্রিয় করে। এই টায়ালিন কিন্তু ডাইরেক্ট দেওয়া নাই, এখানে আনসার হচ্ছে ক্লোরাইড, কিন্তু তোমার বইয়ে কিন্তু ডাইরেক্ট বলা নেই যে টায়ালিন সক্রিয় করে ক্লোরাইড। ওইখানে বলে দেওয়া আছে কি সেলিভারি অ্যামাইলেজ, সেলিভারি অ্যামাইলেজকে সক্রিয় করে কে? সেটা হচ্ছে ক্লোরাইড। আর হচ্ছে এই সেলিভারি অ্যামাইলেজটারই অপর নাম হচ্ছে কি টায়ালিন। এটা টায়ালিন বা হচ্ছে কি সেলিভারি অ্যামাইলেজ। টায়ালিনের অপর নামই হচ্ছে কি সেলিভারি অ্যামাইলেজ, সেটাকে সক্রিয় করে ক্লোরাইড। লাইসোজাইম কি করে? ও হচ্ছে দাঁতের ক্ষয়রোধ, দাঁতকে ধরো ব্যাকটেরিয়ার হাত থেকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে, দাঁতকে ব্যাকটেরিয়া ধ্বংসের হাত থেকে রক্ষা করে, ধ্বংসের হাত থেকে রক্ষা করে। আচ্ছা ক্লোরাইড তো বললাম মিউসিন। মিউসিন কি করে? ও হচ্ছে কি মিউসিন একটা কি গ্লাইকোপ্রোটিন। মিউসিনটা কি গ্লাইকোপ্রোটিন, মিউসিনটা একটা কি এক ধরনের কি গ্লাইকোপ্রোটিন। ও কি কাজ করে? ও হচ্ছে কি খাদ্য পিচ্ছিল খাদ্য দ্রব্যের সাথে মিশে, পিচ্ছিল খাদ্যবস্তুর সাথে মিশে মানে দলা সৃষ্টি করে, পিচ্ছিল খাদ্যবস্তুর সাথে মিশে কি দলা সৃষ্টি করে। আর ও আরেকটা কাজ করে, সেটা ধরো সেটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা হচ্ছে কি অ্যাসিড ও বেসের বাফার হিসাবে কাজ করে, বাফার হিসাবে কাজ করে, বাফার হিসাবে কাজ করে, সেটাকে মিউসিন কাজ করে। বুঝছে এটা? আচ্ছা পরের অপশনে যাই। আচ্ছা বলছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হচ্ছে NAD+ কে বিজারণের জন্য প্রয়োজন হচ্ছে কয়টা প্রয়োজন হয়? H+ প্রয়োজন হয়। সেটা কত? 2টা H+ বা 2টা প্রোটন প্রয়োজন হয়। সেটা কত? 2টা প্রোটন প্রয়োজন হয়। আর হচ্ছে গ্লাইকোলাইসিসে কি তৈরি হয়?
এখনো হচ্ছে কি দেখো এখানে দেওয়া আছে কি, দেখো এটা হচ্ছে গ্লাইকোলাইসিস শ্বসনের প্রথম ধাপ। শ্বসনের কি সবাত এবং অবাত দুইটা শ্বসনেরই প্রথম ধাপ কি গ্লাইকোলাইসিস। পরে বলছে কি এটা কই সংঘটিত হয়? সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে কই গ্লাইকোলাইসিস কই সংঘটিত হয়? সাইটোপ্লাজমে। এখানে কি এটিপি তৈরি হয় কত? 2 অণু। 2 অণু এটিপি তৈরি হয়। NADPH+ তৈরি হয় কত? সেটা কত? 2 অণু। এবং পাইরুভিক অ্যাসিডের 2 অণু উৎপন্ন, সবগুলোর কি 2 অণু উৎপন্ন হয়। এখানে বিজারণের জন্য 2টা H+, হাইড্রোজেন আয়ন হচ্ছে 2টা H+ দরকার হয়। আর হচ্ছে কি এইটা গ্লাইকোলাইসিসকে কি বলা হয়? EMP পথ, ইমডেন মেয়ার আর হচ্ছে পার্নাস। এটা EMP পথ বা হচ্ছে শ্বসনের সাধারণ গতিপথ বলা হয় এটাকে, গ্লাইকোলাইসিসকে। বুঝছি? চলছে অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেলে রক্তে কি বেড়ে যায়? অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য খেলে কি বেড়ে যায়? রক্তে বেড়ে যায় হচ্ছে কি ট্রাইগ্লিসারিড। ট্রাইগ্লিসারিড বা হচ্ছে চর্বি। এখন বলতে পারো যে শর্করা খেলে কিভাবে চর্বি বাড়ে? দেখো এটা কিভাবে হয়েছে, যখন তুমি হচ্ছে তোমার অতিরিক্ত গ্লুকোজ দেহে কি করে, দেহে হচ্ছে কি গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে, সেটাকে যকৃৎ করে। দেখো তোমার গ্লাইকোজেন সর্বোচ্চ সঞ্চিত করে ফেলাইছে, এরপর আর হচ্ছে জায়গা নাই, তোমার পেটে কি আর জায়গা নাই। এইটা কি অতিরিক্ত যে গ্লুকোজ আছে তখন সেইটাকে হচ্ছে কি ট্রাইগ্লিসারাইড হিসেবে সঞ্চিত রাখে। সেটা কোন এনজাইমের প্রভাবে? ইনসুলিন হরমোনের প্রভাবে ঘটে। যখন হচ্ছে দেখো গ্লাইকোজেন, ধরো গ্লাইকোজেন একদম ফুল হয়ে গেছে, ফুল, এটা হচ্ছে আর করতে পারবো না, গ্লুকোজ যে আছে গ্লুকোজটা গ্লাইকোজেন রূপান্তরিত হয়ে একদম ফুল হয়ে গেছে। এরপরে তো আর গ্লুকোজ থাকতে পারে, সেই গ্লুকোজটাকে অতিরিক্ত গ্লুকোজ। অতিরিক্ত গ্লুকোজ, গ্লুকোজ কি ইনসুলিন হরমোনের প্রভাবে, ইনসুলিনের প্রভাবে কি সেটা হচ্ছে কি ট্রাইগ্লিসারিড রূপে জমা থাকে। সেই ট্রাইগ্লিসারিডটা কি একটা চর্বি, ট্রাইগ্লিসারিড ট্রাইগ্লিসারিড রূপে জমা থাকে এবং সেটাকে এক ধরনের কি চর্বি। এবং কি এইটাই হচ্ছে কি লাইপোজেনেসিস বলা হয়, যে এই যে প্রক্রিয়াটা, যে ট্রাইগ্লিসারিড অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য যে জমা হয় যে ট্রাইগ্লিসারিডে রূপান্তরিত হয়, সেইটার প্রক্রিয়াটার নাম কি লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস, লাইপোজেনেসিস। এবং হচ্ছে এই ট্রাইগ্লিসারিড মানে হচ্ছে এই শর্করা জাতীয় খাদ্য যদি তুমি অধিক খাও তখন তোমার কি ধরনের রোগ হইতে পারে? স্ট্রোক আর হচ্ছে হার্ট অ্যাটাক হইতে পারে। স্ট্রোক ও হার্ট অ্যাটাকের অন্যতম কারণ কি? স্ট্রোক ও হচ্ছে হার্ট অ্যাটাক। স্ট্রোক ও হার্ট অ্যাটাক এই দুইটা রোগ হইতে পারে। কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে কি লাইপোজেনেসিসের ক্ষেত্রে কি স্ট্রোক ও হার্ট অ্যাটাক হইতে পারে। আচ্ছা, আর হচ্ছে এই ক্রিয়েটিনিন কি? ক্রিয়েটিনিনকে বলা হচ্ছে বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক। বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক। সেটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে কত থাকে? মানে রেঞ্জটা পুরুষের ক্ষেত্রে রেঞ্জ কত? সেটা হচ্ছে 0.6 থেকে 1.2 mg/dl। সে মহিলাদের ক্ষেত্রে কত থাকে? 0.5 থেকে 1.1 mg/dl হচ্ছে কি ডিএল। ক্রিয়েটিনিনটা খুবই ইম্পর্টেন্ট, বৃক্কের চ্যাপ্টারে ক্রিয়েটিনিন এইটা খুবই ইম্পর্টেন্ট একটাই। আচ্ছা, পরে বলছে কি আদমস আপেল কোথায় থাকে আর কি, সেটা কই থাকে? ষড়যন্ত্রে। ষড়যন্ত্রে বা হচ্ছে কি ল্যারিংসে থাকে। আদমস আপেল কই থাকে? ষড়যন্ত্রে। ষড়যন্ত্রে বা ল্যারিংসে থাকে। দেখো ষড়যন্ত্রে আর কি কি আছে আমরা বলি। ষড়যন্ত্র হচ্ছে অনেকগুলা তরুণাস্থির সমন্বয়ে গঠিত। এর মধ্যে কি কি আছে? ধরো থাইরয়েড, হচ্ছে ক্লাইনয়েড, এরিটিনয়েড, তরুণাস্থি। ষড়যন্ত্র কি? তরুণাস্থি কি আছে? থাইরয়েড, ক্রাইনয়েড, হচ্ছে কি এরিটিনয়েড। এই যে তরুণাস্থি গুলো আছে এর মধ্যে থাইরয়েডটা হচ্ছে কি সবচেয়ে বড়, এটা কি সবচেয়ে বড়। এবং হচ্ছে ছেলেদের ক্ষেত্রে এইটা কি ধরো একটু হচ্ছে উঁচু হয়ে যায় আর কি, এবং হাত দিলে এটার উপস্থিতিটা এই যে এটা হচ্ছে কি আদমস আপেল। হাত দিলে বোঝা যাইতেছে না? এটা কিন্তু বোঝা যায় যে এখানে ছেলেদের ক্ষেত্রে এটা বোঝা যায়। এটাকে বলা হয় কি? এটাকে বলা হচ্ছে কি আদমস আপেল বলা হয়। ওটা হাত দিলে উপস্থিতি আর পাওয়া যাইতেছে না, সেটা হচ্ছে আদমস আপেল বলা হয়। এর ষড়যন্ত্র আর কি কাজ করে? সে হচ্ছে স্বর সৃষ্টি করে। স্বর সৃষ্টি করে। ষড়যন্ত্র হচ্ছে এপিগ্লোটিস থাকে। ষড়যন্ত্র কি? এপিগ্লোটিস থাকে। এপিগ্লোটিস থাকে হচ্ছে 6টা ভোকাল কর্ড বা স্বররজ্জু থাকে।
6টা ভোকাল কর্ড, ভোকাল কর্ড বা হচ্ছে কি স্বররজ্জু, যেগুলো হচ্ছে কি স্বর সৃষ্টি করে আর কি, সেটা কি ল্যারিংস, স্বরযন্ত্র বা হচ্ছে কি ল্যারিংস, এক্স মনে হয় এরকম আর কি। অ্যালভিউলাস কি? অ্যালভিউলাস হচ্ছে কি ফুসফুসের কার্যকরী একক, ফুসফুসের কার্যকরী একক, ফুসফুসের কি কার্যকরী একক। সে আর কি কাজ করে আমরা অ্যালভিউলাসটাও ভালো করে, যেহেতু আমরা কি অ্যানালাইসিস করে পড়তেছি, আমরা ডাইরেক্ট কোশ্চেন গুলো পড়তেছি না, আমরা কি অ্যানালাইসিস করে পড়তেছি। অ্যালভিউলাস সম্পর্কে আমরা যা যা জানি অ্যালভিউলাসটা কারণ পড়াই দিতেছি, কারণ হচ্ছে ইম্পর্টেন্ট একটাই। দেখো অ্যালভিউলাসটা কি, সেটা হচ্ছে পাতলা চাপা স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে গঠিত, পাতলা চাপা স্কোয়ামাস এপিথেলিয়াম, স্কোয়ামাস স্কোয়ামাস এপিথেলিয়ামের অপর নাম কি সেটা কমেন্ট করে জানাও তো একটু। স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে গঠিত। পরে হচ্ছে কি সে ব্যাপন প্রক্রিয়ায় সকল কাজ সম্পন্ন করে, ব্যাপন প্রক্রিয়ায় সকল কাজ সম্পন্ন করে। এরপরে কি তার দেহে হচ্ছে কি ফ্যাগোসাইটিক অ্যালভিউলার ম্যাক্রোফেজ ধারণ করেছে, তার দেহে কি ফ্যাগোসাইটিক অ্যালভিউলার ম্যাক্রোফেজ থাকে। এরপরে কি স্থিতিস্থাপক ও কোলাজেন থাকে, স্থিতিস্থাপক তন্তু ও কোলাজেন থাকে, তন্তু ও কোলাজেন থাকে। এর প্রাচীরে কি সেপ্টাল কোষ থাকে, সেপ্টাল কোষ থাকে, যেটা থেকে কি সারফেক্ট্যান্ট খরিত হয়, সেপ্টাল কোষ থেকে কি সারফেক্ট্যান্ট খরিত হয়। সারফেক্ট্যান্ট খরিত হয় যেটা কি একটা ডিটারজেন্ট, সারফেক্ট্যান্টটা কি একটা ডিটারজেন্ট, এবং সেটা কি সারফেস টেনশন হ্রাস করে, সারফেস টেনশন হ্রাস করে, সারফেস টেনশন হ্রাস করে। এবং স্যার এই সারফেক্ট্যান্টটা কবে থেকে ক্ষরণ শুরু হয়? 23 সপ্তাহ বয়সে প্রথম শুরু হয়, 23 সপ্তাহ বয়সে এটার ক্ষরণ শুরু হয়, শুরু। এবং হচ্ছে এর জন্য কি সারফেক্ট্যান্ট ছাড়া কোনো হচ্ছে শিশু বাঁচতে পারে না। এর জন্য 24 সপ্তাহের আগে কোনো হচ্ছে মানব ভ্রূণকে হচ্ছে কি মানে হচ্ছে এর অস্তিত্বের গণ্য করা হয় না, অস্তিত্ব গণ্য করা হয় না, মানব শিশুর অস্তিত্ব গণ্য করা হয় না, গণ্য করা হয় না। ফুসফুস কি ও হচ্ছে ফুসফুসের যে ইটা থাকে, স্তরটা থাকে, সেটা কি দ্বিস্তরী প্লিউরাল পর্দা দিয়ে থাকে, প্লিউরাল পর্দা দিয়ে হচ্ছে কি ফুসফুস আবৃত থাকে, প্লিউরাল পর্দা দিয়ে ফুসফুসটা আবৃত থাকে। এবং সেটা প্লিউরাল পর্দাটা কত? 2 স্তরই। সেটা কত স্তর? কয়টা? 2টা স্তর, 2টা স্তর দিয়ে সেটাকে আবৃত থাকে। হচ্ছে এটা এদিকে কি আছে অপশনে দেখো, ট্রাকিয়া। ট্রাকিয়া কি শ্বাসনালীর ইংরেজি নামটা কি? ট্রাকিয়া। সেটা কি ট্রাকিয়া কত? 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা, 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা, এবং হচ্ছে কি 2 থেকে 2.5 সেন্টিমিটার হচ্ছে ব্যাস বিশিষ্ট, ব্যাস বিশিষ্ট। এবং সে কি, এবং হচ্ছে কি 15 থেকে 15টার মতো হচ্ছে কি সে হচ্ছে কি তরুণাস্থি নিয়ে গঠিত। এবং তরুণাস্থিগুলা কি সি আকৃতির, সি আকৃতির অর্ধবলয়ে গঠিত, সি আকৃতির মানে হচ্ছে যে 15 থেকে যে 15টা থাকে তরুণাস্থি থাকে, সেগুলা কি সি আকৃতির অর্ধবলয়ে গঠিত। আচ্ছা বলছে মানব দেহে হচ্ছে ন্যাচারাল কিলার সেল থেকে কোনটি নিঃসৃত হয়? দেখো ন্যাচারাল কিলার সেল মানে কি প্রাকৃতিক মারণ কোষ। তোমরা এই কোশ্চেনটা একটা কঠিন কোশ্চেন, এটা মনে হতে যে বই থেকে তো আসে নাই, সব কোশ্চেন বই থেকে আসে, সব কোশ্চেন কি সব কোশ্চেন বই থেকে আসে। এই কোশ্চেনটাও বই থেকে আসছে, ওইখানে বইয়ে যেটা দেওয়া আছে ওইখানে ন্যাচারাল কিলার সেল ডাইরেক্ট না লেখা, ওইখানে দেওয়া আছে যে সাইড দিয়ে লেখা আছে, তারপরে লেখা আছে এই ন্যাচারাল কিলার সেল সাইড দিয়েও লেখা আছে। ওইখানে দেওয়া আছে প্রাকৃতিক মারণ কোষ থেকে কি কি ক্ষরণ হয়? পারফোরিন, রানাইজাইম, এই পারফোরিন তো আছে এইটা,
গ্রানাইজাইম আর হচ্ছে কি সাইটোটক্সিন। প্রাকৃতিক মারণ পুষ্টি কি করতে হয়? পারফোরিন, গ্রানাইজাইম আর হচ্ছে সাইটোটক্সিন, এইটাই আসছে। ন্যাচারাল কিলার সেল বা প্রাকৃতিক মারণ পুষ্টি কি করতে হয়? পারফোরিন। এটা কি, এগুলা কি ন্যাচারাল কিলার সেল গুলা কি বিশেষ ধরনের কি লিম্ফোসাইট, এগুলা কি বিশেষ ধরনের লিম্ফোসাইট, বুঝছে? এটা পাইরোজেন কি কাজ করে? পাইরোজেন হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের সর্বশেষ যে ধাপটা আছে কি, সেটা হচ্ছে জ্বরের ক্ষেত্রে কাজ করে। যখন ধরো হচ্ছে যে তোমার ম্যাক্রোফেজ যখন হচ্ছে তোমার দেহে ব্যাকটেরিয়া বা হচ্ছে বিভিন্ন অণুজীবের উপস্থিতি টের পাইছে, তখন কি সে আক্রমণ করবে না? এবং আক্রমণ করার ফলে সে কি করে? সে হচ্ছে এরপর হচ্ছে কি পাইরোজেন নিঃসৃত করে। পাইরোজেন মানে হচ্ছে ম্যাক্রোফেজটা হচ্ছে যে বুঝছে যে একটা জীবাণু আসছে, তখনই কি সে রক্ত নির্দেশ করে কি পাইরোজেন নিঃসৃত করতে। এবং এই পাইরোজেনটা কি কাজ করে? ও হচ্ছে হাইপোথ্যালামাস যে আছে না, হাইপোথ্যালামাস হচ্ছে বিপাকীয় পরিবর্তন ঘটায়। বিপাকীয় পরিবর্তন ঘটায় হচ্ছে কি দেহের তাপমাত্রা একটু বৃদ্ধি করে দেয়। দেহের তাপমাত্রা কি বৃদ্ধি করে দেয়? সে দেহের তাপমাত্রা বৃদ্ধি করে দেয়, এর ফলে কি জ্বর আসে, বুঝছে? এটা এই সেল কই থেকে করতে হয়? এই সেল কি প্যারাইটাল স্তর থেকে করতে হয়, পাকস্থলীর প্যারাইটাল স্তর থেকে করতে হয়। পাকস্থলীর প্যারাইটাল স্তর থেকে করতে হয় কি, যে ব্যাকটেরিয়া ধ্বংসের কাজে নিয়োজিত হয় আর কি। এই সেলটা কি প্যারাইটাল স্তর করতে হয় কি, ব্যাকটেরিয়া ধ্বংসের কাজে নিয়োজিত হয়। বলছে মানব দেহে কোনটি সবচেয়ে শক্তিশালী ও দৃঢ় তরুণাস্থি? এটা কি শক্তিশালী দৃঢ় তরুণাস্থি কোনটা? ফাইব্রোকার্টিলেজ সবচেয়ে দৃঢ় ও শক্তিশালী তরুণাস্থি। এবং সেটা কি, এবং সেটা হচ্ছে অস্থির টেন্ডন ও লিগামেন্টকে অস্থির সাথে যুক্ত করে। লিগামেন্টকে হচ্ছে কি অস্থির সাথে যুক্ত করে, সংযুক্ত করে। এরপরে দেখো যে বাকি গুলো আছে যে শ্বেততন্তুময় কার্টিলেজ মানে শ্বেততন্তুময় তরুণাস্থি, ক্যালসিফাইড তরুণাস্থি, হায়ালিন তরুণাস্থি, এইগুলো কি আমরা উদাহরণগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই কোশ্চেন আসছে পাই, প্রত্যেকবারই হচ্ছে কি এখান থেকে কি কোশ্চেন আসে। এইগুলা হচ্ছে কি আমরা উদাহরণগুলো পড়ে ফেলাবো। দেখো শ্বেততন্তুময় বা হচ্ছে কি হোয়াইট ফাইব্রাস, তোমরা কিন্তু সব ইংরেজি নাম বাংলা নাম যত নাম আছে পারো সব পড়ে রাখবা। হোয়াইট ফাইব্রাস পরে ক্যালসিফাইড, এটা তো গেল ইংরেজি। হায়ালিন বা হচ্ছে কি স্বচ্ছ, আরেকটা কি আছে সেটা হচ্ছে কি পিততন্তুময় বা হচ্ছে কি স্থিতিস্থাপক। দেখো একটার কয়টা নাম, প্রত্যেকটার কিন্তু নাম আছে অনেকগুলা। স্থিতিস্থাপক বা হচ্ছে কি ইলাস্টিক বা হচ্ছে কি ইয়েলো ফাইব্রাস। তাহলে কয়টা নাম হলো একটার? দেখো পিততন্তুময়, স্থিতিস্থাপক, ইলাস্টিক, ইয়েলো ফাইব্রাস। এইগুলো এইটার উদাহরণ আমি কি দিয়ে মনে রাখতে পারি? সেটা হচ্ছে ইপিএল। আমরা বাংলাদেশে বললে বিপিএল বাংলাদেশের খেলা হয়। ইপিএলটা কি? সেটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। যারা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখা যায় ম্যানচেস্টার সিটি বা হচ্ছে কি যে ইংলিশ প্রিমিয়ার লিগ বলে না, ওইটাকে আমরা বললাম কি ইপিএল। এটা কি ইডে হচ্ছে কি ইউস্টেশিয়ান নালী। পিডিয়া কি? এটা হচ্ছে পিনা, বহিকর্ণ বা হচ্ছে কি পিনা বা হচ্ছে কি বহিকর্ণ। পিনার অপর নামিত বহিকর্ণ। এল দিয়ে কি? এল দিয়ে হচ্ছে কি এপিগ্লোটিস। আচ্ছা এরপর দেখো বাকিগুলো আমরা দেখি। বলছে কি ক্যালসিফাইড, সেটা কি চুনময় বা ক্যালসিফাইড? সেটার অপর নাম কি? চুনময় বা ক্যালসিফাইড। সেটার উদাহরণ কি? সেটা হচ্ছে হিউমেরাস ও ফিমারের মস্তক। হায়ালিনের উদাহরণ কি? সেটা মনে রাখতে পারো কি দেয়া? সেটা হচ্ছে ব্রুনের নিঃশ্বাস দিয়ে মনে রাখতে পারো তুমি। ব্রুনের নিঃশ্বাস দিয়ে কি তুমি হচ্ছে কি হায়ালিনের উদাহরণগুলো মনে রাখতে পারো। কিভাবে দেখো, ব্রুন ব্যাং ও হাঙরের ব্রুনে, যদিও হচ্ছে ব্যাং ও হাঙরটা বইয়ে নাই,
তারপরে আমরা হচ্ছে পরে রাখবো, কারণ হচ্ছে এইখানে সব জায়গায় কোশ্চেন আছে, মেডিকেল বলো ভার্সিটি বলো সব জায়গায় হচ্ছে কি এই তুলনা স্থির প্রকারভেদ বা হচ্ছে উদাহরণের কোশ্চেন আসে। ব্যাঙ ও হাঙরের ভ্রূণ, ব্যাঙ ও হাঙরের ভ্রূণ, ব্যাঙ ও হাঙরের ভ্রূণ। এরপর কি নি দিয়ে হচ্ছে নাক, নি দিয়ে কি নাক, সা দিয়ে হচ্ছে কি শ্বাসনালী, আর হচ্ছে স দিয়ে কি সেটা হচ্ছে ষড়যন্ত্র। এইগুলা কি, এগুলো হচ্ছে কি হাই লিনের বা হচ্ছে স্বচ্ছ এইগুলোর উদাহরণ। পরে বলছে কি শ্বেততন্তুময়, শ্বেততন্তুময়ের মানে কি দুইটার মাঝখানে যে সংযুক্ত এইগুলো থাকে। এইটার উদাহরণ হচ্ছে ধরো বইয়ের মধ্যে দেওয়া আছে যে দুইটা টেন্ডনের মধ্যবর্তী অংশ বা এরকমই কোষরকার মধ্যবর্তী অংশ, এটা বলা। আরেকটা বলা চলে পিউবিস সিম্ফাইসিস, যেটা বইয়ে নাই। পিউবিস মানে ওইগুলার হচ্ছে মধ্যবর্তী অংশগুলাকে পিউবিস সিম্ফাইসিস বলে, পিউবিস সিম্ফাইসিস। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা পিউবিস সিম্ফাইসিস, যে শ্বেততন্তুময়ের উদাহরণ কি, শ্বেততন্তুময় তুলনাস্থির উদাহরণ কি পিউবিস সিম্ফাইসিস হচ্ছে এটা। আচ্ছা বলছে কি R6 প্লাজমিড, R6 প্লাজমিডের বৈশিষ্ট্য কোনটা? দেখো এখন আমরা দেখি R6 প্লাজমিড মানে কি, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, মানে হচ্ছে বাধা দানকারী, হচ্ছে রোগ প্রতিরোধকারী। ধরো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, প্রতিরোধ মানে হচ্ছে রোধ মানে কি রেজিস্ট্যান্স না, ওই রোধ থেকে হচ্ছে রেসিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স থেকে হচ্ছে R6 আসছে, সেটা হচ্ছে কি প্রতিরোধী, সেটা কি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, সেটা কি R6 প্লাজমিড। এখন আর বাকিগুলো আমরা কি দেখে ফেলাবো। যৌন জনন সহায়তা করে সেটা কে করে, F এবং F ডেস প্লাজমিড, F ও হচ্ছে কি F ডেস প্লাজমিড, সেটা থেকে কি পিলি তৈরি করে, ব্যাকটেরিয়াল পিলি তৈরিতে সাহায্য করে, এবং সেই পিলিটাই কি যৌন জননে সাহায্য করে। বুঝছি, F এবং F ডেস প্লাজমিড পিলি তৈরি করে দেয়, এবং সেই পিলিটাই হচ্ছে কি যৌন জননে কি সাহায্য করে কই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এরপরে কি দেখো স্টেরাকলি ধ্বংস, পর হচ্ছে ভিব্রিওকলার ধ্বংস, এগুলো কে করে? এটা হচ্ছে কোল প্লাজমিড আছে একটা, কোল প্লাজমিডটা হচ্ছে কি কোলেসিন নিঃসৃত করে, কোল প্লাজমিড থেকে কি কোলেসিন, কোল প্লাজমিড থেকে কি কোলেসিন নিঃসৃত হয়, এবং সেই কোলেসিনটা কি স্টেরাকলি ধ্বংস করে। এবং হচ্ছে ভিব্রিওসিন, ভিব্রিওসিনটা কি ভিব্রিওকলারকে ধ্বংস করে, ভিব্রিওসিনটা কি ভিব্রিওকলারকে ধ্বংস করে। আচ্ছা বলছে ঘাসফড়িং এর শ্রবণথলি কি দিয়ে আবৃত, সেটা কি টিম্প্যানাম দিয়ে আবৃত। ঘাসফড়িং এর শ্রবণথলি কি টিম্প্যানাম দিয়ে আবৃত। এই যে দেখো ঘাসফড়িং এর হচ্ছে কি বক্ষাঞ্চলে, প্রত্যেকটা বক্ষাঞ্চলের তিনটা পার্ট আছে, অগ্রবক্ষ, মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষ, এবং প্রত্যেকটা পার্টের দেখো এটা হচ্ছে পৃষ্ঠ, পৃষ্ঠ এই ট আছে না, এটা হচ্ছে টার্গাম। পৃষ্ঠ দেশে কি বলা হয়? টার্গাম। অঙ্কীয় দেশে বলা হয়, দেখো অঙ্কীয়, অঙ্কীয় দেশে বলা হয় কি স্টার্নাম, আর হচ্ছে পার্শ্ব দেশে প্লিউরন। দেখো পার্শ্ব দেশে কি প্লিউরন, প্লিউরনটা হচ্ছে কি পার্শ্ব দেশে, আর হচ্ছে কি এই শ্রবণথলি কি দিয়ে আবৃত থাকে, সেটা হচ্ছে কি টিম্প্যানাম। পার্শ্ব দেশে প্লিউরন থাকে, এবং সেটা কোন গুলাই থাকে? অগ্রবক্ষ, মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষ, প্রত্যেকটা পার্টেরই কিন্তু প্রত্যেকটা পার্টের পৃষ্ঠদেশে বলা হয় টার্গাম, অঙ্কীয় দেশকে বলা হয় স্টার্নাম, আর হচ্ছে পার্শ্ব দেশকে বলা হয় কি প্লিউরন। কিভাবে বললাম? পার্শ্বদেশ প্লিউরন, আর হচ্ছে টার্গামে ট আছে এর জন্য কি পৃষ্ঠ, ট আছে পৃষ্ঠ তে ট আছে এর জন্য টার্গাম। অঙ্কীয় দেশ বাকি যেটা আছে সেটা কি স্টার্নাম। সবুজ উদ্ভিদে হচ্ছে দ্রুত শোষণ করে কোনটি, সেটা কোনটা শোষণ করে? NO3 মাইনাস, NO3 মাইনাস আর হচ্ছে কি K প্লাস, এই দুইটা হচ্ছে কি দ্রুত গতিতে শোষণ করে। তার মানে আছে কি NO3 মাইনাস, আর হচ্ছে কি ক্যালসিয়াম 2 প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস এর হচ্ছে SO4 2 মাইনাস, সেটা কি ধীর গতিতে শোষণ করে, সবচেয়ে ধীর গতিতে শোষণ করে, ধীর গতিতে শোষণ করে। এটা কিন্তু NO2 মাইনাস মানে হচ্ছে নাইট্রেট, নাইট্রাইট না কিন্তু, এটা না কিন্তু NO2 মাইনাস না কিন্তু। বলছে P53 প্রোটিনের ভূমিকা কি, সেটা কি কোষকে বিভাজন হতে বিরত রাখা। P53 প্রোটিনের ভূমিকা কি? কোষকে বিভাজন হতে বিরত রাখা। বলছে হাইড্রাল হিপনোটক্সিন কি দিয়ে তৈরি, হাইড্রাল হিপনোটক্সিন কি দিয়ে তৈরি? প্রোটিন ও ফেনল দিয়ে তৈরি, প্রোটিন ও ফেনল বা হচ্ছে কি আমিষ ও ফেনল মনে রাখতে পারো। প্রোটিন বাংলা নামে তো হচ্ছে আমিষ, এইটাও আসতে পারে, আমিষ ও হচ্ছে ফেনল, আমিষ ও ফেনল দিয়ে তৈরি। এই হচ্ছে হিপনোটক্সিনটার অপর নাম কি? নিউমোটক্সিন, যেটা হচ্ছে বইয়ে নাই। যেহেতু হিপনোটক্সিন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে প্রত্যেকবার কোশ্চেন আসছে, তোমার যেহেতু আসছে কোশ্চেন এই টপিক থেকে, তার জন্য ওই টপিক রিলেটেড আমরা সবই পড়ে ফেলাবো। এটার অপর নাম কি? নিউমোটক্সিন। বুঝছে এটা?
আচ্ছা, পরে বলছে কি C4 উদ্ভিদের পাতার হচ্ছে বান্ডল শীতকে ঘিরে কোন কোষের হচ্ছে স্তর থাকে, কোন কোষের স্তর থাকে, এবং সেটা কি থাকে, ধরো হচ্ছে ক্রেঞ্জ অ্যানাটমি। ক্রেঞ্জ অ্যানাটমি সেটা কোনটা হচ্ছে বান্ডল শীত, সেটা কি মেসোফিল কোষের স্তর থাকে। উদ্ভিদ কোষের বান্ডল শীতকে এখানে বলে দিয়েছে, বান্ডল শীতকে ঘিরে কোন কোষের স্তর থাকে, সেটা হচ্ছে মেসোফিল কোষের স্তর থাকে, এবং সেইটাকে কি বলা হয়, ক্রেঞ্জ অ্যানাটমি বলা হয়। ক্রেঞ্জ অ্যানাটমি। বান্ডল শীত ঘুরে গিয়ে বান্ডল শীতকে ঘিরে হচ্ছে মেসোফিল কোষের যে স্তর থাকে সেইটাকে বলা হয় কি, ক্রেঞ্জ অ্যানাটমি। কিরে পোলাপান, কি অবস্থা? আসস? আচ্ছা, ক্লাস কেমন লাগতেছে? ঘুমাই গেছিলাম রে, ঘুম থেকে উঠে আসলাম। ভাই কেমন আছেন? না, শরীরটা একটু খারাপ ছিল আজকে, একদম মাথা ব্যথা, উঠতে পারতেছিলাম না। এত কম কেন পোলাপান? আচ্ছা, তোদের জন্য হচ্ছে ভাবলাম কিছু করতেছি না, তাই হচ্ছে আজকে থেকে শুরু করলাম রমজান উপলক্ষে প্রথম রোজা। ইনশাল্লাহ প্রতিদিন এখন হচ্ছে টুকটাক ক্লাস চলবে, ঠিক আছে? কালকে ইনশাল্লাহ দুপুরে হয়তো বা বাকি কি রইল এই সেশনের কেমিস্ট্রি, ফিজিক্স। আচ্ছা, কালকে দুপুরে হয়তো বা কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স হবে ইনশাল্লাহ। ফার্স্ট রোজা তো বলবেন ঘুমাচ্ছে, হয়তো বা এর জন্যই। ঠিক আছে, শেষ করে দেখেন। আসলে রোজার দিন তো আসলে মানে টাইমটা একটু উল্টাপাল্টা হবে, তা আমরা চাচ্ছি, আমি এর জন্য হচ্ছে আমার কোর্সের রুটিনটাও হচ্ছে আমরা এরকম করবো যেন হচ্ছে যে মানে তোমার আমল করার ক্ষেত্রে কোনো হচ্ছে এটা বাধা যেন না পড়ে আর কি। যে হচ্ছে এখন এই একটা মাস, 12টা মাসের মধ্যে একটা মাসে তুমি পাচ্ছ হচ্ছে শুধু আমল করার জন্য, এর জন্য কি সর্বোচ্চ আমল করার পাশাপাশি আমরা হচ্ছে ফাঁকে ফাঁকে হচ্ছে কি ক্লাসগুলো নিব। হয়তো কিছু ক্লাস দুপুরে হবে, কিছু ক্লাস রাতে হবে। এমনি তো হচ্ছে প্রতিবারই হচ্ছে টাইম থাকে যে সন্ধ্যার পরেই নি হচ্ছে 7টা 8টা বা হচ্ছে 9টা 10টা এরকম থাকে, কিন্তু এখন তো হচ্ছে দিনে হয়তো তুমি ক্লান্ত, বিকেলের দিকে ক্লান্ত থাকছো, ক্লাস করতে পারতেছো না, এর জন্য হচ্ছে কি যখন আমরা সময় পাবো আর কি তখনই ক্লাসগুলো হবে, ক্লাসগুলো নিয়ে নিব ইনশাল্লাহ। ঠিক আছে, আর হচ্ছে তোরা তো কমেন্ট করাস না কেন? হ্যাঁ পোলাপান, কমেন্ট করাস না কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ কর, চল আমি থাকি নাকি? C4 উদ্ভিদের কি কি আছে দেখো, C4 উদ্ভিদ সম্পর্কে সব পড়ে ফেলাবো আমরা। দেখো এখানে তাপমাত্রা কত, সেটার আদর্শ তাপমাত্রা 30 থেকে 45 ডিগ্রি, কেলভিন চক্রে 10 থেকে 25 ডিগ্রি, কেলভিন চক্রে 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এরপর বলছে কি এখানে ক্লোরোপ্লাস্ট কয় প্রকার, 2 প্রকার। ক্লোরোপ্লাস্ট গ্রানাযুক্ত মেসোফিল ক্লোরোপ্লাস্ট এবং গ্রানাবিহীন বান্ডল শীত ক্লোরোপ্লাস্ট। আর হচ্ছে কি কেলভিন চক্রে কি থাকে, এক ধরনের C3 চক্রে হচ্ছে এক ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে, এক ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে কই, C3 চক্রে। C3 চক্রে এক ধরনের থাকে। সাউন্ড তো ঠিক থাকার কথা। আর কেমিস্ট্রি, ম্যাথ এগুলো হচ্ছে কালকে হবে, দুপুরে হবে ইনশাআল্লাহ। আবার রাতে হচ্ছে সেম ভাবে এই চক্রই চলবে। রাতে বায়োলজি হচ্ছে ইংরেজি, বাংলা আর বায়োলজি চলবে, আর সকালবেলা হচ্ছে ম্যাথ, ফিজিক্স আর হচ্ছে কেমিস্ট্রি চলবে। আচ্ছা দেখো বলছে কি মেসোফিল কোষে হচ্ছে আলোক বিক্রিয়া ঘটে, মেসোফিল কোষে, এবং বান্ডল শীত কোষে হচ্ছে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি ও কেলভিন চক্র সম্পন্ন হয়। আর হচ্ছে ওইখানে কি C3 চক্রে হচ্ছে মেসোফিল কোষে সব বিক্রিয়া সম্পন্ন হয়ে যায়, কারণ হচ্ছে ওখানে বান্ডল শীত কোষ তো নাই আর কি। তার ক্ষেত্রে বলছে মনে করো হচ্ছে C4 উদ্ভিদ কি উষ্ণমণ্ডলে ঘটে, সেটা C3 কই ঘটে, C3 ঘটে হচ্ছে শীতমণ্ডলে, মানে শীত প্রধান অঞ্চলে। C3 শীত অনেকটা মিলে না, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে C4 হচ্ছে কি উষ্ণ প্রধান অঞ্চলে ঘটে, মানে মরুভূমি টরুভূমি। দেখো এই যে এই কোশ্চেনটা আসছে, পাতার বান্ডল শীতকে ঘিরে ওরিয়া বয়সজ্জিত মেসোফিল কোষের ঘনস্তর বিদ্যমান, এটা কি ক্রেঞ্জ অ্যানাটমি, বুঝছে এটা। আর হচ্ছে ইয়ার ক্ষেত্রে কি C4 এর ক্ষেত্রে কি, C4 এর ক্ষেত্রে হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহীত থাকে PEP, ফসফোনাইল পাইরুভিক অ্যাসিড, ফসফোনাইল পাইরুভিক অ্যাসিড, এবং হচ্ছে যে এনজাইমটা কি সেটা হচ্ছে এনজাইম কি PEP কার্বক্সিলেজ। PEP কার্বক্সিলেজ, এবং সেটার ক্ষেত্রে ঘনমাত্রা কত থাকে, 0.10 থেকে হচ্ছে 10 ppm এর মধ্যে হয়। C4 চক্রে হচ্ছে কত ঘনমাত্রা, কত 0.10 থেকে হচ্ছে 10 ppm এর মধ্যে হয়। সব পড়াই দিচ্ছে সাবাস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ আছি ভালো। একটু শরীরটা খারাপ ছিল আজকে, বাট তারপরে দেখ ঘুমাইছিলাম, ঘুম থেকে চলে আসছি, ভালো লাগতেছিল না। আচ্ছা পরেরটা কমেন্ট করিস। হ্যাঁ কমেন্ট কর। বলছে কোষ বিভাজনে ডে শুরু হচ্ছে কাজ সৃষ্টি হয়, এটা খুবই ইম্পর্টেন্ট।
যে কোষ সৃষ্টি হয় প্যাকেটিং এর সৃষ্টি হয়। এই প্যাকেটিং পার্টটা সবচেয়ে ভালো করে পড়া উচিত, কারণ এইটা থেকেই এই কায়াজমা হচ্ছে ক্রসিং ওভার এইগুলো সবকিছু সব ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কি প্যাকেটিং এর মধ্যে। এটা কি উপর থেকে কায়াজমা কোষ সৃষ্টি হয় প্যাকেটিং বা হচ্ছে ক্রসিং ওভার সৃষ্টি, ক্রসিং ওভার ঘটে আর কি। আর দুইটা জিনিস শুধু আরেকটা পড়বে আছে, একটা হচ্ছে বাইভ্যালেন্ট আর একটা কি সিনাপসিস। হ্যাঁ সিনাপসিস দেখো আমি সবগুলো বলে দিয়েছি, সমস্যা নেই। এই ক্রসিং ওভার কোন উদ্ভিদের ক্ষেত্রে ঘটে এটা কমেন্ট করে জানাও তো একটু। আচ্ছা কে আবিষ্কার করছে? আর হচ্ছে কোন উদ্ভিদের ক্ষেত্রে ঘটে। আচ্ছা এই ডিপ্লোটেনের ক্ষেত্রে কি ঘটে? ও মাঝখানে হচ্ছে যে হচ্ছে কায়াজমা গুলো আছে এইগুলোর মধ্যে হচ্ছে বিকর্ষণ শুরু হয়। বিকর্ষণ শুরু হয় হচ্ছে মাঝখানে যে অংশটা আছে সেখানে লুপের সৃষ্টি করে। বিকর্ষণের ফলে কি লুপের সৃষ্টি করে এবং হচ্ছে কি এই কায়াজমা গুলো কি প্রান্তের দিকে সরে যাইতে থাকে, প্রান্তের দিকে সরে যেতে থাকে, সেটা কি বলা হয়? প্রান্তীয়করণ বলা হয়। প্রান্তের দিকে সরে যেতে থাকে সেটাকে বলা হয় প্রান্তীয়করণ। ইংলিশে টার্মিনালাইজেশন, সেটা বলবো, ইংলিশ পার্টটাও পড়ে ফেলাবো আর কি, বুঝছি। আর দেখো এখন যখন হচ্ছে দুই বাহুতিক বাহুর আবর্তন ঘটে তখন কত 90 ডিগ্রি। দেখো এটা কিভাবে হয়েছে, দেখো এই যে একটা দুইটা 90 ডিগ্রি, দুইটা হয়েছে না, আর শুধু একটা যদি থাকে সেটা কত 180 ডিগ্রি, বুঝছে। এটা মানে দুই বা দুইয়েরও দিক থাকলে কত 90 ডিগ্রি, কারণ তুমি লম্বা দেখেন দুইটা লাগছে, একটা যেহেতু 90 ডিগ্রি হয় না, এটা কত শুধু একটা সরল রেখা সেটা কত 180 ডিগ্রি, বুঝছে এটা। আর দেখো আর কি কি আছে, জাইগোটিন, ওর ক্ষেত্রে কি জাইগোটিন মানে হচ্ছে জোয়াল, মানে হচ্ছে দুই জোড়া থেকে আসছে আর কি। জাইগোটিন মানে জোয়াল, এখানে হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম আছে, একটা আসে পিতা থেকে আরেকটা আসে মাতা থেকে, এবং হচ্ছে জোড় সৃষ্টি করে আর কি। জাইগোটিন হচ্ছে কি জোড় সৃষ্টি করে, জোয়াল জোড় একটা মিলান আর কি। হোমোলোগাস ক্রোমোজোম একটা পিতা থেকে এবং একটা মাতা থেকে আইসা হচ্ছে কি যে বাইভ্যালেন্ট সৃষ্টি করে, মানে হচ্ছে বাই মানে কত দুই, বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট সৃষ্টি করে। এবং এই সৃষ্টির যে প্রক্রিয়াটাকে সেইটাকে বলা হয় সিনাপসিস, মানে হচ্ছে জোড়টাকে বলা হয় বাইভ্যালেন্ট আর হচ্ছে প্রক্রিয়াটাকে বলা হয় কি সিনাপসিস। এটা হচ্ছে কি সিনাপসিস প্রক্রিয়া, আর এটাকে বলা হয় জোড়। আর স্যার কি আছে ল্যাপটোটিন, ও কি সৃষ্টি করে? ওর ক্ষেত্রে কি ক্রোমোমিয়ার দেখা যায়। আমি সবসময় বলি ল্যাপটোটিনটা একদম হুবহু ক্রোমোমিয়ার দেখা যায়। পরে হচ্ছে তার ক্ষেত্রে আরো কি কি দেখা যায়? পোলারাইজড বিন্যাস দেখা যায়। জল কি ঘটবে তাহলে? জল বিয়োজন ঘটবে, পোলারাইজড বিন্যাস। আচ্ছা পোলারাইজড বিন্যাস দেখা যায় এবং হচ্ছে কি বুকে, মানে হচ্ছে ফুলের তোড়া বা ওইটার ইংরেজিতে বুকে বলা হয়, এবং সে ফুলের তোড়া হচ্ছে বুকের মতো অবস্থান করে আর কি। ইংরেজিতে হচ্ছে এরকম মনে হয়, এরকম বানানটা ভুল হইতে পারে, এরকমই মনে হয়। বুকেট, বুকেট, বুকেট থেকে হচ্ছে বুকে আসছে। আর হচ্ছে পোলারাইজড বিন্যাসটা সেটা কোন ক্ষেত্রে দেখা যায়? সেটা কি প্রাণী কোষে দেখা যায়। প্রাণীতে প আছে, প্রাণীতে হচ্ছে আছে পোলারাইজড বিন্যাস, মানে প্রাণীতে দেখা যায়। ঠিক আছে। আচ্ছা দেখো আমি যেটা বলতেছিলাম যে জাইগোটিনে শুধুমাত্র দুইটা সংজ্ঞা, বাকি সকল সংজ্ঞা হচ্ছে প্যাকেজ, মানে যা কিছু ইম্পর্টেন্ট আছে সবকিছু তোমার প্যাকেটিংয়ের মধ্যে, বুঝছি। আচ্ছা প্যাকেটিংয়ের ক্ষেত্রে এক্স আকৃতির অংশ সেটাকে হচ্ছে কায়াজমা বলা হয়। এক্স আকৃতির অংশ যেটা থাকে সেটাকে হচ্ছে কায়াজমা বলা হয়। চলছে কোন আলোক বর্ণালীর উপস্থিতিতে পাতার রক্ষী কোষে কে প্লাস প্রবেশ করে, সেটা কি রক্ষী কোষ মানে তো হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র কি? সেটা হচ্ছে নীল আলো, মানে হচ্ছে ব্লু লাইট, ব্লু লাইট বা হচ্ছে নীল আলো। আর হচ্ছে লাল আলো কই কাজ করে? সেটা হচ্ছে সালোক সংশ্লেষণে। ফুলের তোড়া, ফুলের তোড়া দেখে ভালোই কমেন্ট করছে, অনেকেই কমেন্ট করলা। হ্যাঁ ফুলের তোড়া কি কমেন্ট করছে? দেখো রক্ষী কোষে যখন হচ্ছে কে প্লাস প্রবেশ করে তখন কি ঘটে? রক্ষী কোষে কে প্লাস প্রবেশ করলে ঘনত্ব বৃদ্ধি পায়, মানে হচ্ছে রক্ষী কোষের ঘনত্ব বৃদ্ধি পায়। বৃদ্ধি পেলে কি ঘটে? তখন হচ্ছে কি রক্ষী কোষটা পানি প্রবেশ করে, রক্ষী কোষে কি পানি প্রবেশ করে, পানি প্রবেশ করে। এর ফলে কি পানি প্রবেশ করার ফলে কি রক্ষী কোষ স্ফীত হয়, স্ফীত হয়, এবং ফলে কি পত্ররন্ধ্র খুলে যায়, পত্ররন্ধ্র খুলে যায়, বুঝছি। কে প্লাস প্রবেশ করছে, ঘনত্ব বৃদ্ধি পাইছে, পানি প্রবেশ করছে, স্ফীত হয়েছে, রক্ষী কোষ স্ফীত হয়েছে এবং কি পত্ররন্ধ্র খুলে যাবে আর কি। আচ্ছা এটাই আধুনিক মতবাদ। হ্যাঁ দিছে কে জানি, আধুনিক সবকিছু ইমাম দিছে, ইমামরা। আচ্ছা বলছে বাংলাদেশের প্রাকৃতিক ভাবে জন্মানো নগ্নবীজী বৃক্ষ কোনটা? প্রাকৃতিক ভাবে কি? সাইকাস প্যাকটিনাটা, সাইকাস প্যাকটিনাটা। সাইকাস প্যাকটিনাটা তো পুরাটা নাই, এই সাইকাসটা আর কি। এটা হচ্ছে কি বাংলাদেশে প্রাকৃতিক ভাবে জন্মানো, মানে প্যাকটিনাটা দেয় না। সাইকাস প্যাকটিনাটা কি
সাইমন বাঁশপাতা মানে কি? বাঁশপাতা হচ্ছে পোডোকার্পাস নেরিফিলিয়াস। সঠিক উত্তর বাঁশপাতা। তাহলে বাঁশপাতা আছে। এটা কিন্তু ভুল আনসার, এটা হচ্ছে এখানে ভুল আনসার দাও, পোডোকার্পাস নেরিফিলিয়াস। তুমি বই খুলে দেখে বলো সাইকাস প্যাকটিনাটা প্রাকৃতিক পরিবেশে জন্মায়, বই একদম ডাইরেক্ট লেখা আছে, আবুল হাসান স্যারের বইয়ে এখানে হয়তো ভুল দিছে, বাঁশপাতা এটা হয়তো ভুল দিছে, বাঁশপাতা বলা হয়েছে পোডোকার্পাস নেরিফিলিয়াস, মানে ডাইরেক্ট একদম বাঁশপাতা যদি প্রাকৃতিক পরিবেশে জন্মায় তো একদম ডাইরেক্ট বইয়ে দেওয়া আছে সাইকাস প্যাকটিনাটা এটা হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশে জন্মায়। নিটাম কি কাজ করে? নিটাম হচ্ছে কি, ও হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ, কিন্তু ওর ক্ষেত্রে হচ্ছে কি ভেসেল থাকে। নগ্নবীজী উদ্ভিদে ভেসেল থাকে না, ওর ক্ষেত্রে ব্যতিক্রম, ওর ক্ষেত্রে কি ভেসেল থাকে। এবং কি যে হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের সাথে হচ্ছে সবচেয়ে ঘনিষ্ঠ যুক্ত আবৃতবীজী উদ্ভিদের কোন পর্বটা থাকে সেটা হচ্ছে লিটোফাইটা। এই নিটাম থেকে আসছে কি লিটোফাইটা, লিটোফাইটা, লিটোফাইটা সেই নিটাম থেকে যেটার কি মানে আবৃতবীজের সাথে হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্ক আছে আর কি। আচ্ছা এইটা আমি দেখাই দিচ্ছি তোমাদের, দাঁড়াও আমি দেখাচ্ছি। কোন কোষ আবৃতবীজী বৃক্ষের শিকড় থেকে পাতায় পানি পরিবহন করে? এটা অ্যানসার করো, যারা জানি তারা হচ্ছে অ্যানসার করো। ঠিক আছে ভাইয়া, সাইকাসি হবে। হ্যাঁ এটা সাইকাসি হবে। আচ্ছা আপডেট মানুষ অনেক কিছু জানে, এটা কমেন্ট করো তো কোনটা হবে। অ্যানসারটা দেখো না। প্যারেনকাইমা কোষ, সিগন্যাল কোষ, প্রাকৃত কোষ আর ভেসেল কোষ কোনটা পানি পরিবহন করে থাকে? ঠিক আছে আবৃতবীজী। দেখো তোমাদের দেখাই আমি এই কোশ্চেনটাতে ভুল দেওয়া, দেখো যে আমি একদম লেখা রাখছি যে জিএসটি 21-22 আসছে। দেখো সাইকাস পাহাড়ি অঞ্চলে সাইকাস প্যাকটিনাটা প্রাকৃতিক পরিবেশে জন্মায়, বুঝছি একদম ডাইরেক্ট বইয়ের লাইন আর কি, এই ভুল আনসারটা ভুল দেওয়া আছে আর কি। আচ্ছা বলছে কোন কোষ আবৃতবীজী বৃক্ষের শিকড় থেকে পাতায় পানি পরিবহন করে? সেটাকে আবৃতবীজী উদ্ভিদের শিকড় থেকে পাতায় পানি পরিবহন করে, সেটা হচ্ছে ভেসেল, ট্রাকিড, ভেসেল, পরে হচ্ছে জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এগুলা কি সবগুলো হচ্ছে কি জাইলেমের উদাহরণ। সিগন্যালটা কি হচ্ছে ফ্লুয়েমের উদাহরণ, সিগন্যাল হচ্ছে কি ফ্লুয়েমের উদাহরণ। দেখো জাইলেম মানে হচ্ছে জাইলেম, দেখো জাইলেম জল মিলে না, জাইলেম জল মানে হচ্ছে জাইলেম জল, জলটা হচ্ছে পানিটা হচ্ছে কি মূল থেকে হচ্ছে মানে উপরে নিয়ে যাবে। আর হচ্ছে দেখো ফ্লুয়েম, ফ্লুয়েম হচ্ছে ফুড, ফ্লুয়েম ফুড ও হচ্ছে যে পাতায় যে খাদ্যটা তৈরি হবে সেইটা হচ্ছে সারা দেহে বিস্তৃত করে দিবে আর কি, বুঝছি। জাইলেম হচ্ছে নিচে থেকে উপরে নিয়ে যাবে, পানিটা নিয়ে যাবে উপরে মূলে, মানে খাদ্য তৈরির জন্য যা লাগে। আর হচ্ছে ফ্লুয়েম যে খাদ্যটা তৈরি হবে সেইটা হচ্ছে সারা দেহে বন্টন করে দিবে আর কি, এবং সেটা পাতায় পানি বন্টন করে সেটা হচ্ছে ভেসেল। ভেসেল কি সেটা হচ্ছে কি জাইলেমের উদাহরণ একটা। বলছে মেন্ডেল তার মটরশুটি গবেষণায় কত জোড়া বাহ্যিক বিবরের ধর্মী বৈশিষ্ট্য মূল্যায়ন করেছিলেন? এই কোশ্চেনটা হচ্ছে জাহাঙ্গীরনগরের এক্স কোশ্চেন, জেইউ ডিএর হচ্ছে এক্স কোশ্চেন, কত সালের দেন 16-17 হয়তো বা। এই কোশ্চেনটা সেম কোশ্চেনটা আসছে, এর জন্য সব ভার্সিটি কোশ্চেন অ্যানালাইসিস করা উচিত। সেটা কত আনসার কত 7টা, 7 জোড়া বিবরের ধর্মী বৈশিষ্ট্য নিয়ে সে মটরশুটির গবেষণা করছিলেন। সে আরো দেখো মেন্ডেল হচ্ছে মটরশুটি কেন নিছিলেন, এইটার কয়েকটা কারণ আছে, এটা ইম্পর্টেন্ট, পড়াই দিতেছি। দেখো 7 জোড়া, গুড। মটরশুটি কেন নিছিলেন, মটরশুটি কেন নিছিলেন কারণ হচ্ছে দেখো কয়টা কারণ আছে। 1 বর্ষজীবী, দেখো 1 বর্ষজীবী মানে আমরা ধরো 1 বর্ষজীবী আর হচ্ছে বহু বর্ষজীবী। বহু বর্ষজীবী মানে অনেক বয়স হবে। দেখো 1 বর্ষজীবী মানে কি আয়ুষ্কাল তার অল্প না, আয়ুকাল অল্প। আচ্ছা আয়ুষ্কাল হচ্ছে অল্প। এরপরে কি বহু প্রকরণ বিশিষ্ট, এরপরে কি এরপর হচ্ছে উর্বর, সুস্পষ্ট বৈশিষ্ট্য বিশিষ্ট। সুস্পষ্ট বৈশিষ্ট্য বিশিষ্ট এইগুলা এরকম কয়েকটা কারণের জন্য কি সে হচ্ছে কি মটরশুটি বাইসা নিয়েছিলেন। দেখো নরমাল ব্যাপার, বহু বর্ষজীবী যদি হইতো তাহলে একটা ফুল জন্মাই দিতে অনেক বছর লাগতো। তুমি জানো কিনা মেন্টালি কিন্তু মানুষ পাগল বলতো, বুঝছো? উনি চার্চে বা গির্জায় 34 প্রকার মটরশুটি নিয়েছিলেন, 34 প্রকার মটরশুটি নিয়ে কাজ করছে এবং কত জোড়া বিবরের বৈশিষ্ট্য 7 জোড়া বিবরের বৈশিষ্ট্য,
বুঝছো? এর জন্য 1 বছরই মানে প্রতি বছরই মারা যাইতো, তার মানে তার জন্য সহজ ছিল। এবং সেটা হচ্ছে বড় আর কি, ধরো বড় আর কি, মানে কাজ করতে সহজ হয়েছে আর কি তার জন্য। আচ্ছা পোলাপান হচ্ছে অফার কিন্তু শেষ, 11:16 বাজে, 12টায় শেষ হয়ে যাবে, কিন্তু যারা ভর্তি হওয়া নাই হয়ে যেতে পারো, ঠিক আছে? এরপরে কিন্তু সেম অফার থাকবে না, বুঝছি? আচ্ছা, বলছে কি সেলুলোজ কত কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের পলিমার, সেটা কত 6 কার্বন বিশিষ্ট। সেলুলোজ কত 6 কার্বন বিশিষ্ট, এবং সেটা কি বিটা ডি গ্লুকোজ। সেলুলোজ কি বিটা ডি গ্লুকোজ। তাহলে স্টার্চ কি এটা একটু কমেন্ট করে জানাও, বিটা ডি গ্লুকোজ। সেলুলোজ কি, যে আমাদের দেহে যেমন কঙ্কাল আছে, মানে হচ্ছে ভার বহন করার জন্য কঙ্কাল আছে, কিন্তু উদ্ভিদের দেহে কি কঙ্কালটা থাকে না, এর জন্য কি আচ্ছা উদ্ভিদের ভার বহন করে, মানে হচ্ছে তাদের ক্ষেত্রে যেহেতু কঙ্কাল থাকে না, এবং তাই সেলুলোজটাই হচ্ছে কাঠামো বা কঙ্কাল গঠন করে, মানে হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে। এরপরে কি কাজ করে, নাইট্রেট বিস্ফোরক হিসেবে কাজ করে। নাইট্রেট বিস্ফোরক হিসেবে কাজ করে, এবং হচ্ছে থিন লেয়ার টিএলসি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে হচ্ছে কি স্টেশনারি ফেজ হিসেবে কাজ করে। এসপি হিসেবে কাজ করে, স্টেশনারি ফেজ। এবং হচ্ছে কি সেলুলোজটা কিন্তু হচ্ছে আয়োডিন দ্রবণে কোনো বর্ণ দেয় না। মানে বর্ণহীন, আয়োডিন দ্রবণ হচ্ছে কি বর্ণহীন, বুঝছি? সেলুলোজটা ইম্পর্টেন্ট, এটা কি সেলুলোজ বিটা ডি গ্লুকোজ। আর হচ্ছে স্টার্চ কি আলফা ডি, স্টার্চ হচ্ছে কি আলফা ডি, স্টার্চ হচ্ছে কি আলফা ডি গ্লুকোজ। আচ্ছা, বলছে কি প্রাকৃতিক পতঙ্গনাশক কোনটা, সেটা কি বেসিলাস থুরিনজেনেসিস, এটা হচ্ছে কি প্রাকৃতিক পতঙ্গনাশক। বাকিটা কি স্ট্রেপ্টোককাস ল্যাকটিস, সেটা কি দুগ্ধ শিল্পে, ল্যাক্টো কথা উল্লেখ থাকলে দুগ্ধ শিল্প থেকে হচ্ছে ধরো হচ্ছে দুধ থেকে হচ্ছে পনির, দই, পনির, মাখন, এগুলো তৈরিতে ব্যবহৃত হয়। ল্যাক্টো দুধের কি থাকে, ল্যাকটোজ থাকে, স্ট্রেপ্টোককাস ল্যাকটিস আর হচ্ছে ল্যাক্টোবেসিলাস। নামের মধ্যে ল্যাক্টো থাকবে, ল্যাক্টো তো আছে, ল্যাকটোজেন থাকে না দুধের ক্ষেত্রে, যে চর্বি মিষ্টি হিসেবে কাজ করে, চিনি হিসেবে কাজ করে, ল্যাকটোজেন ওই ল্যাকটিস আর কি। আর হচ্ছে কি ল্যাক্টোবেসিলাস, ল্যাক্টোবেসিলাস। এইগুলা কি দই থেকে, দুধ থেকে হচ্ছে পনির, মাখন, এগুলা তৈরিতে ব্যবহৃত করা হয়। নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, নাইট্রোকক্কাস, নাইট্রোব্যাক্টার, এগুলা কি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া এবং নাইট্রিফিকেশন করে, নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় সহযোগিতা করে। এইগুলা কি নাইট্রিফিকেশন মানে কি অ্যামোনিয়াকে কি করে, অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে। প্রথমে নাইট্রাইটে, এরপর হচ্ছে নাইট্রেটে পরিণত করে, NO2- এরপর হচ্ছে কি NO3। এই যে দেখো, মানে অ্যামোনিয়াকে, এইটাই হচ্ছে এই প্রক্রিয়াটার নাম কি নাইট্রিফিকেশন। অ্যামোনিয়াকে প্রথমে নাইট্রাইটে পরিণত করে এবং হচ্ছে পরে লাস্টে কি নাইট্রেটে পরিণত করে। এই প্রক্রিয়াটাকে কি বলা হয় নাইট্রিফিকেশন। এবং কাজ করে কোনগুলা, নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস, নাইট্রোব্যাক্টার, এইগুলা হচ্ছে নাইট্রিফিকেশনে কাজ করে। এবং হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম টিটানি, এটা কি কাজ করে, ধনুষ্টঙ্কার, স্টঙ্কারে হচ্ছে টিকা বা হচ্ছে প্রতিষেধক তৈরিতে কাজ করে, টিকা তৈরিতে কাজ করে। আমরা পড়ছিলাম ডিপিটি থেকে আসছে, ডিপথেরিয়া, পারটুসিস, টিটানি। এই যে টিটানি, এই টিটানিটা হচ্ছে এটা ট্রিক শিখে দেই, দেখো বললাম আমি। হ্যাঁ, তো দেখো ধনুষ্টঙ্কার, এখানে ট আছে না, টিটানি ট, পারটুসিস প আছে, হচ্ছে সেটা কি হুপিং কাশি। দেখো হুপিং কাশি, এগুলো খুব পেঁচাবে বলো, এগুলো নিয়ে হচ্ছে পেঁচাবে কিন্তু হুপিং কাশি। দেখো হুপিং এ প আছে, পারটুসিস প আছে। আর হচ্ছে ডিপথেরিয়া, ডিপথেরিয়া হচ্ছে কি ডিপথেরিয়া, বাকি যেটা আছে ওইটাই। আর হচ্ছে শুধু ক্লোস্ট্রিডিয়ামটা কি কাজ করে, ও হচ্ছে পাট শিল্পে কাজ করে। পাট শিল্পে ধরো পাটের আঁশ ছাড়ানোর ক্ষেত্রে কি কাজ করে, পাট শিল্পে কাজ করে। তাহলে যেভাবে ক্লাস নিচ্ছে আমার মনে হচ্ছে যে কারো ক্লাস করলে সব পড়াই দিচ্ছে। মাই গড, শাবাশ। আচ্ছা, বলছে কি পেপার রিংসফোর্ড, কি জানি বলে, এটা জেনেটিক ব্যাপার, জেনেটিক টিচার।
আচ্ছা বলছি পেঁপের রিং স্পট কোন পতঙ্গের মাধ্যমে বিস্তার লাভ করে? দেখো এটা কি বাকি সব বল, আনসার আর বলো। আচ্ছা হ্যাঁ এটার আনসার বলো। এখানে দেখো না আগে অপশন মানে আনসার দেখে বলাও না। হ্যাঁ নাইট্রোজেন সংবদ্ধ করে। আচ্ছা এখানে কি দেখো ঘাস ফড়িং, দেখো এইগুলো বলি। আচ্ছা এইগুলো তো অপশনে, এইগুলোর মধ্যে বলার কিছু নাই, আমরা রিং স্পটটা হচ্ছে সম্পর্কে বলি আর কি। রিং স্পট কি, রিং স্পট কি হয় দেখো দুইটাই আছে, পি আর এস ভি, পি আর হচ্ছে কি ডাব্লু, দুইটা প্রকরণ আছে। এর মধ্যে হচ্ছে কি রিং স্পট হয় কি মানে পাপায়া রিং স্পট ভাইরাস, এটা হচ্ছে পি, পাপায়া রিং স্পট ভাইরাস, পেঁপের রিং স্পট রোগ, পাপায়া রিং স্পট ভাইরাস, এবং সেটা কি পি দেয়া হয় ডাব্লু, এর দুইটা পি আর এস বি দুইটা প্রকরণ আছে, পি আর হচ্ছে ডাব্লু, পি আর এস বি, পি দেয়া হচ্ছে কি এটা হচ্ছে পেঁপের রিং স্পট ভাইরাস। কমন সেন্সের ব্যাপার, পেঁপের রোগ হবে পি দিয়ে মিলবো না ডাব্লিউ দিয়ে মিলবো, পেঁপে কোনটা দিয়ে মিলে? প দিয়া, তাহলে পেঁপের প দিয়া হবে। সেটা কি দেয়া হয় এফিড, মেলন এফিড, আর হচ্ছে জাপ পোকা বা হচ্ছে সাদামাছি, জাপ পোকা ও সাদামাছি, এটার ইংরেজি নামই হচ্ছে তাহলে জাপ পোকা, ইংরেজি নাম হচ্ছে এফিড। ওইটার ভিতরে দেখবা এফিডটা কিন্তু ডাইরেক্ট বাংলা লেখা নাই, এই জাপ পোকার ভিতরে ব্র্যাকেটে লেখা আছে যে ইয়ার মেলন এফিড লেখা, এই যে এরকম পেটা মনে হয়, এই যে দেখো এই যে মেলন এফিড লেখা দেখছো, এই যে দেখো এই পাশ দিয়ে লেখা আছে এই যে জাপ পোকা, প্রথম কোন জাপ পোকা, এইটা এই পাশ দিয়ে লেখা কি মেলন এফিড, এইটাই আসছে আর কি জাপ পোকা বা মেলন এফিড। এবং সাদামাছি, সাদা এবং সেটা কি 15 সেকেন্ডের মধ্যেই হচ্ছে কি কি করে ছড়াই দিতে পারে, 15 সেকেন্ডের মধ্যে প্রবেশ করে যায় আর কি, 15 সেকেন্ডের মধ্যে প্রবেশ করে। এবং হচ্ছে যে দাগটা সৃষ্টি করে, যে তারা যে আক্রমণ করছে তারা ওখানে দাগটা হইব না, সেটা কি দাগটাকে কেন্দ্রা বিমুখী দাগ থাকে, কেন্দ্রা বিমুখী দাগ থাকে। এবং সেটা যে আক্রমণ যে করছে এবং সেটা কয় দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পাবে, সেটা 30 থেকে 40 দিনের মধ্যে, 30 থেকে 40 দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায়, 30 থেকে 40 দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায়। এবং সেটা কি কাজ করে, ও হচ্ছে পেঁপের পেপিং ও হচ্ছে মিষ্টতা হ্রাস করে দেয়। এই পেপার রিং স্পট ভাইরাস কি, সেটা কি রিং স্পিয়ার, পেঁপের পেপিং ও মিষ্টতা হ্রাস করে দেয়। এবং হচ্ছে ফলন যেটা আছে, ফলন হচ্ছে কি 90% হচ্ছে কি 90% হচ্ছে হ্রাস করে দেয়, 90% হ্রাস করে দেয়, 100% মধ্যে 90% হ্রাস করে দেয়। তার মানে এটা কি খারাপ, এটা ভালো না, বুঝছি? হ্যাঁ শেষ। যাক, শেষ সোনার বাংলাদেশ। আর যাই হোক, তো রোজা রমজানের দিন আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের পড়াশোনাও করতে হবে, আমলও করতে হবে। হ্যাঁ, আমরা সবকিছুই ব্যালেন্স করবো ইনশাআল্লাহ। আর আমাদের চেষ্টা থাকবে যে তোমরা দুই দিকেই যেন যেতে পারো সেটা। তো এটা হচ্ছে মেইন, যেটা তোমরা জানো আমরা অলরেডি প্রতিদিন বিকাল 5:15 থেকে ইনশাআল্লাহ চেষ্টা করি আমাদের ওই যে আরবি শিখার যে উদ্যোগটা বা আরবি শিখার যে কোর্সটা চলতেছে। আর দেখো তোমরা অনেকেই ছোটবেলা থেকে হয়তো বা করছো যে মানে কোরআন শেখার জন্য প্রথমে হচ্ছে কি এটা কি বলে কায়দা পড়তে হয়, এরপর হচ্ছে সিবারা পড়তে হয়, আমপারা পড়তে হয়, এরপর হচ্ছে কোরআন বা অনেক কষ্ট করতে হয়। এই হুজুরের কাছে জাস্ট পড়বা, হুজুর এত সহজ হইতে পড়বা তোমার মানে যে তুমি বলবা আর কি যে যত জায়গায় কোরআন শিক্ষা করছি আমি, মানে এর চেয়ে সহজ হইতে মনে হয় আর কারো কাছে শিখছি আমি। তুমি জাস্ট মানে হচ্ছে কিচ্ছু জাস্ট পারো না, হুজুরের সাথে খালি থাকবা, যতদিন পড়াই হুজুর তুমি কোরআন শিখতে পারো। মানে তোমার নিয়ম একটা আছে শর্টকাট, এডমিশনের ক্ষেত্রে যেরকম শর্টকাট লাগে এরকম হুজুর একদম শর্টকাটে সব শিখাই দিবে, তোমার কোনো নিয়ম আর কোনো নাই, এর কোনো ভুলও হবে না আর কি। তোমার মানে উনি খুব ভালো পড়ায়, আমি যেটা বললাম এটা তাহমিদা তানভীর, ওরা নিজে প্রমাণ, যার কারণে এটা। এখন আমিও কিন্তু পড়াইতে পারি, ঠিক আছে, কিন্তু আমি একটু বিস্তৃত করে পড়াই, এর জন্য সব জায়গায় গেলে দেখবা যে বলবে এই নিয়ম ওই নিয়ম, সব নিয়ম করে তোমার আর কাজ করবে না। 25-30-60টা নিয়ম তোমার মাঝে সবসময় কাজ করে তো কঠিন। হুজুর জাস্ট কয়েকটা নিয়ম দেবো, ওইগুলো মনে রাখলে সব ইজি হয়ে যায়। যেমন আমরা যারা মাদ্রাসায় পড়ছি, যেমন মার্কাস পড়তে হয়, মত পড়তে হয়, গুন্না পড়তে হয়, কত নিয়ম আছে। তুমি যেমন পড়ো না ইংলিশে গ্রামার, বাংলায় গ্রামার, কত নিয়ম থাকে না? এইরকম অনেক নিয়ম কিন্তু আরবিতেও আছে। কিন্তু ওই নিয়মগুলো ছাড়াও, নিয়ম না শিখাও শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতটা উনি শেখায়। তো এর জন্যই ওনারা আনা। তো আশা করি তোমাদের জন্য এটা হেল্পফুল হবে। আবার আমি একটা কথা বলি, তোমাদের বাবা মা, ঠিক আছে, যারাই মুরব্বী আছে তারা হয়তো কোথাও যে শিখতে পারে না, তাদের জন্য কিন্তু এটা একটা বড় একটা অপরচুনিটি। তুমি জাস্ট ফোনটা একটু নিয়ে তার কাছে দিলা, সে কিন্তু 1 মাস আমাদের সাথে থাকলেই, ঠিক আছে, এইটুকু কনফিডেন্স রাখতে পারো যে না হুজুর ইনশাআল্লাহ আমরা বলতেছি, মানে কি ওরা প্রমাণ দুইজন, আমি আর হচ্ছে আমার ছোট ভাই তানভীর ভাই একদম প্রমাণ, বাস্তব প্রমাণ, নিজে পড়ছি আর কি।
আচ্ছা, এটা 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 অবশ্যই করবা, যেন হচ্ছে কোরআনটাও সহি হয়ে যায়, তোমার এদিকে প্রিপারেশনের কোনো প্রবলেম না হয়। আর আমরা ক্লাস তো ইনশাল্লাহ 15 তারিখ থেকে ওরিয়েন্টেশন আমাদের শুরু হবে, সবকিছু ঠিকঠাক গুছায় করার চেষ্টা করবো আমরা। আর হচ্ছে অবশ্যই নামাজ কালাম গুলা পড়বা প্রথম রোজার দিন। এখন হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে চাবা আর কি, যে আল্লাহ আমার হচ্ছে দিয়া দাও, কারণ হচ্ছে এইটা হচ্ছে চাওয়ার মাস, তুমি হচ্ছে যত বেশি হচ্ছে চায় আল্লাহর কাছে হচ্ছে কবুল করে নিয়ে আসতে পারো আর কি। ঠিক আছে, কারণ সামনে যেহেতু তোমার হচ্ছে ঈদের পরে যেহেতু গুচ্ছ পরীক্ষার গুচ্ছ হচ্ছে ইউনিভার্সিটি আছে আর কি, এর জন্য হচ্ছে বেশি বেশি করে হচ্ছে কি আমল করো এবং হচ্ছে পড়ালেখা করো। ঠিক আছে, এইটাই। আর সবাই আমাদের জন্য দোয়া করবা, রমজান মাস পাপ টাপ যেন আল্লাহ তাআলা মাফ করে। ঠিক আছে, আমাদের মানে একটা লক্ষ্য অ্যাটলিস্ট এটা হওয়া উচিত, যেহেতু রমজান মাসে শয়তান থাকে না, তো আমাদের লক্ষ্য এরকম হওয়া উচিত যে আমরা যেন হচ্ছে পাপ মুক্ত হইতে পারি সবাই এক মাসের ভিতরে, যেন এরকম আত্মশুদ্ধিটা আসে, যেন এটা আমরা ধরে রাখতে পারি। এইটাই তো, সবাই ভালো থাকো। আর হচ্ছে প্রতিদিন 5টা, এটা মিস দিবা না, ঠিক আছে? আমার কিন্তু এখানে কোনো লাভ নাই, আবারও বলতেছি, আমার বিন্দু মাত্র তো লাভ নাই। আমার লাভ আছে, বলো তোমরা কোরআন শিখবে, এটা তোমার লাভ, ঠিক আছে? ঠিক আছে, তো এমন না কিন্তু এখানে তোমার কোনো পেমেন্ট টেমেন্ট কিচ্ছু না, জাস্ট তুমি 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 জাস্ট কোরআনটা শিখো। হ্যাঁ, আমার লাভ এটা হচ্ছে তোমরা এখান থেকে শিখলে আমি সওয়াব পাবো, বা আমার ফ্যামিলি সদগায়ে জারিয়া সওয়াব পাবো। তুমিও যদি একটা শেয়ার করো, তোমার থেকে যদি আরেকজন বন্ধু জানে, সে যদি শিখে, সেই সওয়াবের ভাগীদারটা কিন্তু তুমি হবা। আচ্ছা, আমি আমি আমার জন্য আসলে এটা নিজের জন্য করা, যে এটা সওয়াব সারা জীবন তুমি যতদিন কোরআন তেলাওয়াত করবা, যদি এখান থেকে শিখতে পারো, এটা সওয়াব আমি পাবো। জাস্ট জাস্ট বিকজ সওয়াবের জন্য আমরা হচ্ছে এটা করা। তো এইটাই, সব ভালো থাকো। আর হচ্ছে অবশ্যই এটা কইরো, কোরআন তেলাওয়াতটা শিখে ফেলো, তাহলে দেখবা যে অনেক বড় একটা মানে কি মুসলিম হিসেবে আমাদের উচিত, তাই না বলো? উচিত। আর ইনশাল্লাহ আমরা প্রত্যেক বছরই ধারাবাহিক এটা থাকবে, যে আরবি ইনশাল্লাহ যদি কোর্স বলতে এই যে ধারাবাহিকতা, এটা থাকবে ইনশাল্লাহ। বা সামনে আরো বড় কিছু নিয়ে আসার প্ল্যান আছে। তো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।